প্রিয় দর্শক, স্বাধীনতা দিবসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর কাবেল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, বাংলাদেশ যেন পরিণত হয়েছে গুজবের দেশে। নানান কৌশলে ছড়ানো হচ্ছে গুজব। এডিট করে ছবির সঙ্গে ছবি বসিয়ে, কখনো ছবির সঙ্গে মন গড়া কথা জুড়ে দিয়ে, কখনো মূলধারার গণমাধ্যমের লোগো ব্যবহার করে, কখনো ছবি পরিবর্তন করে, কখনো অন্য দেশের ছবি কিংবা ভিডিও বাংলাদেশের বলে ছড়িয়ে দেয়া হচ্ছে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ স্রেফ ভিউ বাণিজ্যে আসক্ত হয়ে, কেউ আবার বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির সুনির্দিষ্ট এজেন্ডা সামনে রেখে দেশের ভিতর থেকে কেউ আবার দেশের বসে গুজব ছড়াচ্ছে। বসে নেই ভারতও। প্রতিবেশী দেশটি যেন পরিণত হয়েছে গুজবের কারখানায়। অবস্থা দেখে মনে হবে যেন বাংলাদেশকে ঘিরে দুর্বৃত্তরা গুজবের উৎসবে মেতেছে। রিউমার স্ক্যানের হিসাবে 19 মার্চ পর্যন্ত চলতি বছরের প্রথম 3 মাসে বাংলাদেশকে নিয়ে প্রায় 800 গুজব ছড়ানো হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারকে নিয়ে 38টি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জড়িয়ে ছড়ানো হয়েছে 44টি গুজব। গুজব পরাজিত শক্তির সবচেয়ে বড় অস্ত্র মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে গুজব এবং মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এমন একটি বাস্তবতাকে সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় গুজবের মহামারী, করণীয় কি। আর এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সাইফুল আলম চৌধুরী, এবং আরও আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম সিনিগদা, সিনিয়র সাংবাদিক শুভ কিবরিয়া, এএপি সাংবাদিক এবং ফ্যাক্ট চেকার কদরুদ্দিন শিশির, ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট সায়েদ আবদুল্লাহ, এবং আরও আছেন আমাদের সাথে কলামিস্ট ও ইন্টারন্যাশনাল ইউথ লিডার ডাক্তার রাকিব আল হাসান। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, বরাবরের মতো আপনাকে অনুরোধ করতে চাই, বিনীতভাবেই অনুরোধ করতে চাই, একজন সচেতন নাগরিক হিসাবে আপনার যা ভাবনা রয়েছে আজকের আলোচ্য বিষয় নিয়ে, সেটাও আমরা জানতে চাই। আপনার আলোচনা সবাইকে ছড়িয়ে দিতে চাই। পাশাপাশি আপনার নির্দিষ্ট যদি কোনো প্রশ্ন থাকে আজকের সম্মানিত আলোচকদের কাছে, এই প্রশ্ন আমরা শুনতে চাই। তার প্রেক্ষাপটে আলোচকদের আলোচনা আমরা শুনবো। নিশ্চয়ই সারা অনুষ্ঠান জুড়ে আপনাদেরকে বরাবরের মতো আমরা পাশেই পাবো, এই মন্তব্য কিংবা প্রত্যাশা রেখে যাচ্ছে আলোচনায়। শুরুতে একজন সম্মানিত শিক্ষককে দিয়ে আলোচনাটি শুরু করি। অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম সিনিগদা, একদম সরাসরি এই শিরোনাম নিয়ে আলোচনা। গুজবের একটা মহামারী দেখছি, নানাভাবে যে যেভাবে পারছে না সেভাবে গুজব ছড়াচ্ছে। উদ্দেশ্য আছে, কখনো প্রভাবিত হয়ে আপনারা বিভিন্ন ধরনের শব্দ বলেন, আমরা হয়তো এত ভালো বুঝি না, কিন্তু আপনাদের কাছ থেকে একটু বুঝতে চাই। ইনফরমেশন, মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, সাধারণ মানুষের পক্ষে তো এত ভালোভাবে কনসেপ্টগুলোকে বোঝা কঠিন। একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলেন যে আসলে এই বাস্তবতার মধ্যে আমরা পড়লাম কেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আরটিভিকে, আপনাকে এবং আমার সম্মানিত যারা সহ আলোচক আছেন। দেখুন, এই গুজবের প্রক্রিয়াটা থিওরিটিক্যালি বললে এটা কিন্তু হিস্টোরিক্যালি বিভিন্ন সমাজে, বিভিন্ন সোসাইটিতে, এবং আপনার আরও স্পেসিফিক্যালি বললে লেজেন্ড তৈরি করার ক্ষেত্রে ভীষণ রকমের ওতপ্রোতভাবে যুক্ত ছিল। অর্থাৎ কোনো একটা সময়ে গুজব যখন থেকে শুরু হয়, যেটার ইংলিশটা এখন অনেকেই করে মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন, বাট আমরা এটাকে রিউমার বলতে বেশি আগ্রহী ছিলাম। ডিসইনফরমেশন আর রিউমারের মধ্যেও কিছু বেসিক পার্থক্য ছিল। এখন এই গুজবের একটা খুব সিগনিফিকেন্ট উদ্দেশ্য সকল সময়ই হচ্ছে এটা একটা পলিটিক্যাল পারপাস ছিল। অর্থাৎ কোনো না কোনো পক্ষকে আপনি এমন একটা তথ্য দিবেন, এমন একটা কথা বলবেন যেটি কোনো পক্ষকে আপনার ট্রিগার করে, এবং ট্রিগার করার প্রেক্ষিতে অপরাপর যে দল আছে বা অপরাপর যে গোষ্ঠী আছে তারা এক ধরনের কনফ্লিক্টের মধ্যে যুক্ত হয়ে যাবে। এটা গুজবের একটা খুব গুরুত্বপূর্ণ আসপেক্ট ছিল। আরেকটা গুরুত্বপূর্ণ আসপেক্ট আপনার কাছে এখানে একটু শুন, এই যে গুজব যে ছড়াচ্ছে, যে গুজবে ছড়ানোর পেছনে যে কন্টেন্টগুলো ব্যবহার করা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় সেই কন্টেন্টগুলো কি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে কিনা? আচ্ছা, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা না পাওয়ার কোনো কারণই নাই। প্রথম কথা হচ্ছে এটা, কারণ আপনি কোন সাধারণ মানুষ বলতে বোঝাচ্ছেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। আমি একদম প্রান্তিক মানুষ, আপনি যদি একজন প্রান্তিক মানুষের কাছে বোঝেন, সে কি আপনার এই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফ্যাক্ট চেক এই বিষয় সম্পর্কে অবগত? প্রথম উত্তর হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে, এই দায়িত্বটা আসলে কার? একটা সাধারণ মানুষের কি দায়িত্ব যে এই তথ্যটা সঠিক আর এই তথ্যটা ভুল সেটা সে জানতে পারবে?
আমাদের দেশে কতজন মানুষ জানে যে এই ফ্যাক্ট চেক নামক কোন একটা প্রতিষ্ঠান আছে, বা আপনার রিউমার চেকার নামক কোন একটা প্রতিষ্ঠান আছে? আর একটা কথা বলে আমি করব, আমাদের পার্শ্ববর্তী দেশ বলেন অথবা আমাদের বর্তমান সময়কালীন যে সময়টাই বলেন না কেন, এই গুজবের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ যোগাযোগ হচ্ছে অর্থ উপার্জন, অর্থাৎ ক্লিকের রাজনীতি এবং আপনার একটা ব্যবসায়িক পরিসর। মানুষ এখানে যে সবসময় যে রিউমারটা এই জন্য দিচ্ছে যে আমি একটা ইনফরমেশন দিতে চাচ্ছি বা কনফ্লিক্ট করতে চাচ্ছি তা না, এর মধ্য দিয়ে আমি অর্থ উপার্জন। অসংখ্য ধন্যবাদ ডক্টর রেজওয়ানা সিনিকদা। আরো আলোচনা শুনবো। শুভকিবির ভাই, আসতে চাই যে এই গুজবের পিছনে অর্থ বিনিয়োগ আরেকটি প্রসঙ্গ উঠে আসলো, যে পরাজিত শক্তির বিভিন্ন চক্র কিংবা তাদের শক্তিগুলো নানাভাবে এই গুজবকে সমাজের মধ্যে প্রমোট করছে। কিভাবে দেখছেন আপনি? প্রথমত ধন্যবাদ সবাইকে। গুজবের একটা বাস্তবতাও তো আছে, না হলে গুজব রটে কেন, মানুষ সেটা খায় কেন, সেটা একটা বিষয়। হ্যাঁ, গুজবের যদিও গজব আছে, কিন্তু গুজবের একটা বাস্তবতাও আছে। আমার সাংবাদিকতা জীবনে আমি দেখেছি বহু সময়ে যে সমস্ত গুজব বাসাতে ভেসে বেড়াচ্ছে সেগুলোই একসময় সঠিক হয়ে যায় কিভাবে যেন। তো গুজবের একটা, ওই যে আপা যে কথাটা বললেন যে ক্লিকের রাজনীতি, একটা মার্কেটিং আছে, তার একটা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রেক্ষাপট আছে। আমাদের এখানকার মানুষকে যদি আপনি বিবেচনা করেন, আমি যদি আমাদের ভূখণ্ড নিয়ে কথা বলি, এই ভূখণ্ডে মানুষ গুজব এমনিতেই পছন্দ করে। মানুষ যে কোনো জায়গায় আপনি খায় ভালো, হ্যাঁ খায় ভালো, আপনি যদি এভাবে বলেন। এটার একটা কারণ হচ্ছে যে আমরা ভক্তিবাদে বিশ্বাস করি। আমাদের রাজনীতিতে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে আমাদের রাজনীতি আবর্তিত হয় ইনস্টিটিউশন বা আইডিওলজি দিয়ে না, এটা ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত। আমাদের এখানে রাজনীতির মূল জায়গা কিন্তু ব্যক্তি, মানে ব্যক্তি পূজা, হ্যাঁ, এক ধরনের ব্যক্তি ভক্তি, ব্যক্তি পূজা। তো এটা একটা আছে। তো সে কারণে রাজনীতিতে যেহেতু এই জিনিসগুলো আছে, মানুষ এগুলো পছন্দ করে। আপনি প্রশংসা, ভক্তি, গুজব নানাভাবে আসে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে এই প্রথম বাংলাদেশে একজন রাষ্ট্রপ্রধান গুজব নিয়ে পরিষ্কারভাবে ইঙ্গিত দিয়েছেন। এটা খুব ইন্টারেস্টিং জায়গা। এটা অতীতে সব তো গুজবকে চাপিয়ে রাখার একটা সংস্কৃতি আমাদের ছিল, আমাদের কর্তৃপক্ষরা সবসময় গুজবকে চাপিয়ে রাখতেন। এই প্রথম ডক্টর ইউনূস সাহেব পরিষ্কার করে গুজব সম্পর্কে তার সতর্কতাও যেমন বলেছেন, প্র্যাকটিক্যাল জিনিসগুলো উনি বলেছেন, কি কি ঘটেছে, কি কি হচ্ছে, কি কি হতে পারে। এই সপ্তাহখানেক আগে আমরা গুজব দ্বারা দুদিন প্রচন্ড রকমের আক্রান্ত ছিলাম, এবং আপনি খেয়াল করে দেখবেন যে যখন যে গুজব হয় সেই গুজবের ঝাপটাটা কিন্তু আমাদের প্রধানতম রাজনৈতিক দলগুলো, ফেসবুক আপনি যদি দেখেন, কয়েক ঘন্টা পর পর ফেসবুকের ডাটা যদি আপনি দেখেন, আমাদের বিশেষ করে বিএনপির যদি দেখেন, তো দেখবেন যে গুজব দ্বারা তারাও প্রভাবিত হচ্ছে। তাহলে এটা বোঝা যায় যে আমাদের রাজনীতি প্রভাবিত হচ্ছে কি এই অর্থে যে এই বোধহয় কিছু একটা ঘটে গেল, আমরা নাই হয়ে গেলাম, এরকম কিছু? দুটো, একটা হচ্ছে সেটা না, আর একটা হচ্ছে যে তার রাজনৈতিক লাভালাভ সে কিভাবে নিতে পারে। তার তো একটা রাজনৈতিক সংকট আছে, সে ক্ষমতায় যেতে চায়, কিন্তু ক্ষমতায় যাওয়াটা সে মনে করছে দীর্ঘায়িত হচ্ছে। সুতরাং এই চ্যালেঞ্জগুলো আসে। আবার অপরাপর রাজনৈতিক দলগুলো ধরেন আরেক ধরনের চ্যালেঞ্জের মধ্যে থাকে। আমাদের এখানে গুজব সাম্প্রতিক সময় যে কারণে খুব বেশি দাঁড়িয়ে গেছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রোপাগান্ডা মেশিন হিসেবে এটি কাজ করছে, এবং সঙ্গে ভারতের প্রোপাগান্ডা মেশিন, এই দুটো একটা ইয়ে। এবং আমি মনে করি যে আওয়ামী লীগের এছাড়ার উপায়ও নাই। আওয়ামী লীগের যেহেতু কোনো কর্মসূচি নাই, আওয়ামী লীগের যেহেতু কোনো অনুশোচনা নাই, আওয়ামী লীগের যে কোনো লেভেলের মানুষ। আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বাসায় ইফতারি করছিলাম, এবং আমি দেখলাম উনি যে সমস্ত কথা বলছেন তার সঙ্গে আওয়ামী লীগের একজন সাধারণ কর্মীর কোনো তফাৎ নেই চিন্তা। এই যে ধরেন এত বড় একটা খুন খারাপি, হত্যাকাণ্ড, গণহত্যা চালিয়ে যাওয়ার পরেও তাদের কোনো পলিটিক্যাল রিয়ালাইজেশন নাই, তাদের কোনো মানবিক রিয়ালাইজেশন নাই। সুতরাং তারা এখন তাদের অস্ত্র হচ্ছে গুজব। তারা এইভাবে চিন্তা করছে যে 40,000 কর্মী। শুভকিবির ভাই, আপনি গণমাধ্যমের মানুষ, দীর্ঘদিন আমরা একসাথে কাজ করছি, সেটি হচ্ছে যে তার মানে 24-এর আগে বা গণঅভ্যুত্থানের আগে রাজনৈতিক প্রেক্ষাপটে যে যেখানে ছিল সে সেখানেই আছে, এখন শুধু পরিস্থিতির কারণে একটু চুপচাপ আছে, এমন কি ব্যাপারটা? একদম তাই, একদম তাই। বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতির কথা যদি আমি বলি, আওয়ামী লীগের আপনি যদি আরাফাত সাহেবের স্টেটমেন্ট শোনেন, ডয়চে ভেলেতে তার ইন্টারভিউ শোনেন, শেখ হাসিনার যে বক্তব্য, সেটাও রিয়েল কি আনরিয়েল আমি জানি না, যা আমরা শুনছি সেখানে আমরা কোনো রিয়েলাইজেশন দেখি না যে এত বড় ঘটনা। ইভেন তাদের ব্যর্থতারও কোনো অ্যানালাইসিস নাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমি একটু আসতে চাই শাহেদ আব্দুল্লাহ আপনার কাছে, যে এই 24-এর গণঅভ্যুত্থানের যে স্পিরিট এবং সেটি ধারণ করে নয়া বন্দোবস্তের কথা আপনারা বলেছেন, সেখানে সাধারণ মানুষ বা বলা যেতে পারে একটা জনগণের বড় অংশই আস্থা রেখেছে, কিন্তু সেই নয়া বন্দোবস্ত বাস্তবায়নের প্রেক্ষাপটে নতুন দল কিংবা ছাত্রদের যে সংগঠন, নতুন যে সংগঠন আসলো, তাদের যে কর্মকাণ্ডের প্রেক্ষাপটে মানুষের মধ্যে যে ধারণা তৈরি হয়েছে, তার সাথে এই গুজবের কতটা সম্পর্ক আছে, নানা আলোচনা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে প্রান্তিক পর্যায়ে আমরা লক্ষ্য করছি। নিশ্চয়ই আপনি ঢাকা এবং ঢাকার বাইরের উভয়ের অবস্থা জানেন, শুনতে চাই আপনার কাছ থেকে। জি ধন্যবাদ। আপনার এই প্রসঙ্গ যেটা টেনেছেন, দুইটা আসপেক্ট আছে। একটা হলো নতুন দলের যারা আছে নয়া বন্দোবস্তের কথা বলছে,
এবং একই সাথে গুজবের যে ক্যাম্পেইন, এই জায়গায় আমার কাছে মনে হয় প্রথম অংশের যদি উত্তর আমার দিতে হয় তাহলে আমি বলবো যে নয়া বন্দোবস্ত নামে যে ধরনের কথাবার্তা চলছে, আদতে নয়া বন্দোবস্তের কোনো কিছুই ঘটছে না। এটা হলো প্র্যাকটিক্যাল জিনিস। অনেক তাত্ত্বিকভাবে অনেক কিছু বলতে পারে, কারণ আমরা আগেও দেখতাম শোডাউনের রাজনীতি, নতুন ছাত্ররাও যদি দেখি শতাধিক গাড়ি নিয়ে শোডাউন করে বেড়াচ্ছে, এই জায়গায় আসলে নয়া বন্দোবস্তের কোনো কিছু থাকে না। দেখা যাবে যে ওই বড় করে ইফতার পার্টি করতে হবে 5 স্টার হোটেলে, নতুন গজে ওঠা একটা দল তারাও সেম কাজটা করছে এবং তাদের চেয়েও লাক্সারিয়াস ওয়েতে করছে। আবার দেখা যাবে যে বিভিন্ন জায়গায় দলীয় ফান্ড কোথা থেকে আসছে না আসছে আপনি এটাও প্রকাশ করতে পারছেন না। আপনি আবার বলছেন যদি এটা প্রকাশ করা যায় তাহলে কোনো ঝামেলা হতে পারে, তাহলে এটাও গোপন রাখার একটা চেষ্টা। মানে প্রত্যেকটা জায়গায় আসলে নয়া বন্দোবস্ত নামে আমি যেটা দেখছি, নামেই শুধু নয়া বন্দোবস্ত আছে, কাজে আসলে ট্রেডিশনালি আমার বন্ধু সার্জিস আলম গতকাল যেটা বলেছে যে আসলে নয়া বন্দোবস্ত নামে আসলে সবকিছু করা যাবে না, ট্রেডিশনাল ওয়েটাই থাকতে হবে। দেখলাম যে সে মোটামুটি একটা সরল স্বীকারোক্তি কালকে দিয়েই ফেলেছে। সো এইটার পরের যে কথাটা, নতুন দল হিসেবে ভুলভ্রান্তি অবশ্যই থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু যে লেভেলের ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে শুধু ছাত্রদের এই দলটাকে নিয়ে না, ইনফ্যাক্ট ছাত্রদের দল আর বলা উচিত না, এটা পুরো দোস্তের একটা রাজনৈতিক দল। দেখবেন প্রত্যেকটা দলের বিরুদ্ধেই এক্সিস্টিং যে দলগুলো আছে প্রত্যেকে এই ডিসইনফরমেশনের শিকার, একই সাথে তারা অন্যদের বিরুদ্ধে ডিসইনফরমেশনের ক্যাম্পেইনও চালাচ্ছে। একটা উদাহরণ দিলে খুব ভালো হবে, সিআরআই নামের একটা প্রতিষ্ঠান ছিল বাংলাদেশে, এই যে বট আইডি তৈরি করা, আরেকজনকে আক্রমণ করা, গালিগালাজ করা, এটার প্রাতিষ্ঠানিক রূপ সিআরআই যেটা তৈরি করা হয়েছিল আওয়ামী লীগের আন্ডারে ডিরেক্ট ফান্ডিং এ, সেই কাজটা কিন্তু বাংলাদেশে তারা পথটা দেখিয়ে দিয়ে গেছে এবং সেই কাজটা এখন পর্যন্ত চলছে সরকারের বিরুদ্ধেও। আজই দেখবেন ডক্টর ইউনূস আজকে নাই, শেষ রাতের পরে উনি পদত্যাগ করে পালিয়ে গেলেন। আবার আরেকটা ব্যাপার হলো ইন্ডিয়ার জায়গা থেকেও প্রচন্ড লেভেলের ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ডিসইনফরমেশন ক্যাম্পেইন চলছে এবং এটা মোটেই এমন না যে কিছু একটা করার ইচ্ছা হচ্ছে জন্য করছে, এটা অবশ্যই প্ল্যান্ড ওয়েতেই আগাচ্ছে, যেটা তাদের যে রাষ্ট্রীয় স্টেটমেন্ট সেটা দেখলেই বোঝা যায় তারা কিভাবে কোঅর্ডিনেটেড এফোর্ট হিসেবে এই কাজটা করছে। তুলসী গ্যাবার্ট যখন আসবে, আসার পরে সে যখন কথা বলবে দেখা যাবে ইন্ডিয়ান প্রোপাগান্ডা সেলগুলোর সাথে তার কথা মিলে যাচ্ছে। একটা উদাহরণ দিতেই হবে তাহলে বুঝতে সুবিধা হবে। দেখবেন সংখ্যালঘুদের পর নিপীড়নের যে ইস্যু ইন্ডিয়া বারবার করে তুলছে, ইন্ডিয়ার কি অবস্থা আমরা যে মুহূর্তে কথা বলছি একটু আগেরই খবর, আজকেরই খবর, একটা মার্কিন সংস্থা ওই যে রয়ের ওপরে, ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার ওপরে একটা নিষেধাজ্ঞার সুপারিশ করেছে, কারণ তারা তাদের দেশের যে সংখ্যালঘু আছে শিখ সম্প্রদায়, একজন আমেরিকান শিখ সম্প্রদায়ের পর যে হত্যার প্লট তৈরি করেছিল তার জন্য একটা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার একটা সুপারিশ তারা পেয়ে গেছে। ইন্ডিয়ার সংখ্যালঘুদের কি অবস্থা? আমরা কি ইন্ডিয়ার কাছ থেকে এই সবক নিব? দেখবেন রিয়া গোপ ছোট্ট একটা মেয়ে ঘরের ভেতরে বসে খেলছিল, তাকে মেরে ফেললো হাসিনার পুলিশ, এবং 5 আগস্টের পরে শাহবাগে গিয়ে যখন সংখ্যালঘুরা দাঁড়ালো রিয়া গোপের ছবিটাও তারা ব্যানারে নিয়ে গিয়ে দাঁড়িয়ে গেল, অ্যাজ ইফ রিয়া গোপকে মেরেছে 5 আগস্টের পরবর্তী সময়ে, এবং এই ছবিটা ইন্ডিয়ার প্রত্যেকটা মিডিয়াতে দেখা গেল। তার মানে হাসিনা মারলো এই জায়গায় একটা হিন্দু মেয়েকে, সেটাকে 5 আগস্টের পরবর্তী সময়ের সংখ্যালঘু নিপীড়ন হিসেবে কারা প্রোটেস্ট করছে? ইন্ডিয়ানরা। সো এই যে এই ডিসইনফরমেশন ক্যাম্পেইন চলছে এটা ঘরোয়াভাবে তো বটেই, একই সাথে আন্তর্জাতিকভাবে ইন পার্টিকুলার ভারতের জায়গা থেকে। সো ডিসইনফরমেশন আসলে সব জায়গা থেকে। অসংখ্য ধন্যবাদ সাইদ আব্দুল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আসে যাই ডাক্তার রাকিব আল হাসান ভাই, আপনার কাছে আপনার আন্তর্জাতিক প্রসঙ্গগুলো নিয়ে লেখা তো আমরা পড়ি, কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গাতে যে ধরুন কোনো একটি দেশে বাংলাদেশের প্রসঙ্গে বা কোনো একটি জায়গাতে বা পরিবেশে বা কোনো একটা দেশে একটা অস্থিরতা সৃষ্টি করতে চায় বাহিরের কোনো একটা শক্তি, তারা কিন্তু এই গুজবের পথটাকেই আসলে বেছে নেয়, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই প্রসঙ্গে আমরা যদি একেবারে রাগঢাক না রেখে স্পষ্ট করে নামগুলোই যদি বলি, ভারতের প্রসঙ্গ যদি বলি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কতটুকু সম্পৃক্ততা আছে সেটাও আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করব। পাশাপাশি আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা চীন সফরে যাবেন, সেটা নিয়েও নানা কেন্দ্রিক আলোচনা কিন্তু আছে। শুনতে চাই কোনো যোগসূত্র খুঁজে পান কিনা। আপনাকে ধন্যবাদ, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, আশা করি আমাকে সেই প্রশ্ন অনুযায়ী সময় দিবেন। জি, যাই হোক, আমি একটা শুরুতে গুজব নিয়ে বলতে চাই। আসলে গুজব হচ্ছে কি আমাদের ওয়ার্ল্ড ওয়াইডে গুজবটা প্রচলিত, যেটাকে রিউমার বলে, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, যে নামে আমি অভিহিত করি না কেন, সারা ওয়ার্ল্ড ওয়াইডে প্রচলিত আছে। আর আমাদের এই সাবকন্টিনেন্টে বেশি কেন? কারণ হচ্ছে ধরুন আমাদের গুজব ছড়ানোর মেইন মাধ্যমটা কিন্তু সোশ্যাল মিডিয়া। 1 নম্বর মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া, যার কারণ হচ্ছে কি সোশ্যাল মিডিয়ার যেহেতু ফেব্রিকেটেড করা যায়, আর এই মুহূর্তে যেহেতু এখন এআই টেকনোলজির মাধ্যমে অনেক ফেব্রিকেটেড কাছাকাছি ছবি, অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ, অনেক ধরনের ফটো কার্ড, তো নানা ধরনের আপনার এলিমেন্ট এবং ইকুইপমেন্ট রয়েছে, সুতরাং হচ্ছে কি এখানে গুজব ছড়ানোটা খুবই ইজি। আর ব্যাপারটা হচ্ছে কি আমাদের আসলে একজন আলোচক বলেছেন যে মানুষ গুজব খায় ভালো, আসলে ধরুন আমি এটাকে অন্যভাবে একটু ডিফারেন্সিয়েট করতে চাই। সেটা হচ্ছে কি ধরুন আসলে আমাদের একটা হিউম্যান নেচার, সেটা হচ্ছে ধরুন আমি যেভাবে চিন্তা করি, আমি যেটা চাই, আমার একটা উইশফুল থিঙ্কিং যেটা, সেটা হচ্ছে কি আমি এ ধরনের তথ্য শুনতে পছন্দ করি
আমি এই ধরনের তথ্য বিলাইতে পছন্দ করি এবং আমি সেরকম ভাবে কাজ করতে পছন্দ করি। তা আমাদের যে উইশফুল থিঙ্কিং এর জায়গাটা থেকে সেটাতে কারণ হচ্ছে আমাদের গুজবের মাত্রাটা আরো বাড়ছে। আপনি যদি দেখেন এই যে 8 মাস আগে এবং 8 মাস পরের যে চিত্র, 8 মাস আগে যারা গুজব ছড়াতো কিংবা ধরেন হাসিনা পড়ারও অনেক আগে থেকে ধরেন এরকম আমরা অনেক গুজব শুনছি যে কালকেই মার্কিন নিষেধাজ্ঞা আসছে, কালকেই হাসিনাকে ব্যান করে ফেলছে, কালকেই আরেকটা সরকার পতন হয়ে যাচ্ছে, কালকে সেনাকু হচ্ছে। আবার এই 8 মাস পরও আমরা সেম সিনারিওগুলো দেখছি। এখন আপনি সেই সিনারিগুলোর মাধ্যমগুলো দেখেন কারা এগুলো ছড়াচ্ছে, যার উইশফুল থিঙ্কিংটা। যখন আগে যেরকম উইশফুল থিঙ্কিং ছিল যে কোনো মাধ্যমে আমি পারছি না, এই সরকারকে পতন করাতে হবে, তখন আমি একটা দিলাম একটা ছড়াইয়া। আবার এই আমলেও দেখছে যে যেহেতু এখন উনি বলেছেন যে তাদের আর কোনো মাধ্যমে নেই, আসলে আলটিমেটলি কোনো মাধ্যমে নেই, তাদের রাজনীতি যেহেতু কভার হয়ে গেছে এবং তাদের যে রাজনীতি করার সব ওইগুলো আসলে দফাগুলো শেষ হয়ে গেছে, তখন তারা এখন চেষ্টা করছে তারা এখন এই গুজবের মাধ্যমে দিয়ে কিছু একটা করা যায় না। এখন সোশ্যাল মিডিয়াই তো সবচেয়ে বড় মাধ্যম, সেটা যেভাবেই যে তথ্যই উপস্থাপন করা হোক না কেন, ইতিবাচক আর নেতিবাচক, গুজব আর অগুজব, সোশ্যাল মিডিয়ার উপরেই নির্ভর করতে হচ্ছে বেশি। রাইট। তো এখন হচ্ছে কি যেহেতু আমাদের আরো সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি যেহেতু আমাদের এগুলো কোনো সেন্সরশিপ নাই, কোনো আসলে ধরনের এখানে ধরনের কোনো কিছু নেই। ধরেন আমি এখন হুট করে আপনার বিরুদ্ধে আমি ধরুন আপনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন, আপনার বিরুদ্ধে আমি একটা পোস্ট দিয়ে ফেললাম, কারণ আমার ফ্রেন্ড লিস্টে যারা আপনাকে চেনে না তারাও আপনাকে গালিগালাজ করা শুরু করলো। আবার আপনি আমার বিরুদ্ধে একটা পোস্ট দিলেন, যারা আমাকে চেনে তারা আবার আমার পাল্টা গালিগালাজ করা শুরু করলো। তখন এই যে সমস্যাগুলা যে আমরা আসলে ধরেন সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে ডিসিশনগুলো নিয়ে ফেলি, যার কারণে হচ্ছে আমাদের গুজবের মাত্রাটা বাড়ছে। এবং আমাদের যে নতুন রাজনৈতিক দলটি, যে দলটির আসলে ধরেন আন্দোলনের আগের মুহূর্তে এবং আন্দোলনের পরের যে বাস্তবতা, তারা সেটা আসলে কোরিলেট করতে পারছে না। আপনি যদি দেখেন তারা আন্দোলনের যে মুভমেন্ট, পিপলকে ট্রিগার করা এবং পিপলকে একসাথে করা, একত্রিত করার জন্য যে সোশ্যাল মিডিয়াটা মুখ্য ভূমিকা পালন করেছিল, তারা মনে করছে তাদের রাজনৈতিক বন্দোবস্তটা আসলে এরকম হবে। এবং আমরা পরবর্তী সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর আমরা দেখেছি যে কিছু সিদ্ধান্ত হচ্ছে কি পপুলিজম টাইপের সিদ্ধান্ত, যে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক সিদ্ধান্ত নিয়েছেন, মানুষ এটা চাচ্ছে, আমি হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম। যেমন আজকে আমি লাস্ট একটা উদাহরণ দিই, যে সেটা হচ্ছে কি মানুষ চাচ্ছিল যে মানে এই মঙ্গল শোভাযাত্রা কেন্দ্রিক করে আবু সাইদের একটা মূর্তি বা ভাস্কর্য আমি যেটাই বলি তারা একটা বানানো করার চেষ্টা করছিল এবং মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছিল। আবার যখন দেখেন মানুষজন প্রতিবাদ করা শুরু করছে, তখন আমরা বন্ধ করে ফেললো। তার মানে কি আপনার আগের অবস্থানে হয় রাইট, নাহলে এই অবস্থানে রাইট, দুটো অবস্থান রাইট হতে পারেন না। তো সুতরাং আপনি সিদ্ধান্তটা নিচ্ছেন কি হবে, পপুলিজমের ভিত্তিতে এবং ফেসবুকের কেন্দ্রিক ভিত্তিতে। এখন আপনি যখন ফেসবুক অতিমাত্রায় ফেসবুক যখন নির্ভরশীল হয়ে পড়বেন, এবং একটা রাষ্ট্র তো আসলে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক চলতে পারে না। এখন কথা হলো আমার প্রশ্ন হলো এখানে রাকিব ভাই, সেটা হচ্ছে যে নিচ্ছে সে তো আরো অবুঝ না। এখন সে কেন নিচ্ছে, সে তো পপুলিজম করতে যাচ্ছে। এখন পপুলিজম করতে গেলে তো যখন পপুলিজমের পাদে পা দিবেন, তখন হচ্ছে আপনার এইসব গুজবের ডালমেলা কিংবা রিউমারের ডালমেলা, মিসইনফরমেশনের জায়গায় ডিসইনফরমেশন অটোমেটিকলি ঢুকে যাবে, আপনি এটাকে প্রতিহত করতে পারবেন না। সুতরাং আমাদের সরকারকে ফার্স্টলি আগে ডিসাইড করতে হবে যে সে পপুলিজম বন্ধ করতে হবে। মানে আমি যদি এখানে আপনার আলোচনা থেকে বুঝে থাকি যে আসলে যারা এই গুজব দ্বারা প্রভাবিত হন, তারা ধরুন চা পান করলো একভাবে চিনি ছাড়া, পরে চিনি আলাদা খেয়ে নিল, আর রাইট, ব্যাপারটা এরকম একটা দাঁড়ালো। তারা ওরকমই যাচ্ছে। এখন হচ্ছে কি আপনার গুজবের তো অনেক ধরনের ডালপালা। আমি ধরেন মিসইনফরমেশন একটা, ডিসইনফরমেশন একটা। মিসইনফরমেশন কি ধরেন আমি না জেনে একটা তথ্য ছড়াই দিলাম, আর ডিসইনফরমেশন কি ধরেন আমি জানা সত্ত্বেও আমার এভিল মাইন্ডে আমি এটা ছড়াচ্ছিলাম। তো এখন হচ্ছে ধরেন সেই জায়গাটা থেকে ধরেন আমাদের সরকারকে যদি, এটা সবচেয়ে ভয়ের বিষয়, এটা সবচেয়ে আমি আপনার পরের বিষয়গুলো পরে যে পরবর্তী ব্যাপারগুলো আমরা শুনবো। ডাক্তার রাকিব আল হাসান, অসংখ্য ধন্যবাদ। আসতে চাই সম্মানিত শিক্ষক অধ্যাপক ডক্টর সাইফুল আলম চৌধুরী আপনার কাছে, যে আসলে গুজবের যে সংস্কৃতির যে ডালপালা আমরা দেখছি, সেটি আমার রাজনীতিকে গ্রাস করছে, মানুষের চিন্তা ভাবনাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। কিবরিয়া ভাই বলছিলেন চমৎকার করে, বাকিরাও খুব চমৎকার করে যার যার জায়গা থেকে বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ যেদিকে যাত্রা শুরু করেছে বা আমরা যেদিকে যেতে চাই, এই গুজবের কারণে আমাদের থেমে যেতে হবে কিনা। প্রথম কথা হচ্ছে দেখেন, অনেকগুলো কথা চলে আসছে, তো রিপিট না করে এটুকু বলা যায় যে কোনো যুদ্ধ বা রাজনৈতিক পরিস্থিতিতে, মানে রাজনৈতিক ইনস্টেবিলিটি যদি থাকে, তাহলে প্রথম যে জিনিসটার মৃত্যু ঘটাতে হয়, আপনাকে যদি যুদ্ধে জিততে হয়, এটা হচ্ছে সত্যের মৃত্যু ঘটাতে হয়। ফলে আমরা যে বলছি যে সংক্ষেপে বললে এটাকে বলা হয় ইনফরমেশন ডিসঅর্ডার, আসলে হ্যাঁ, এই তিনটাকে একসাথে করে। তো এইটা মহাভারতে আপনি দেখবেন হাতি বা গজের মৃত্যু আছে, হ্যাঁ, এটা পুরোটাই গুজব যেটা বলছি আমরা সেটা। তো আপনি যখন, আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের তো রাজনৈতিক স্টেবিলিটি সে অর্থে কখনোই আসেনি। সো ফলে আপনি একসময় এটা, এখন আমরা সোশ্যাল মিডিয়া আসছে দেখে আমার খুব কুইক আমরা রেসপন্স করছি বা কুইক ইনফরমেশন পাচ্ছি দেখে আমাদের মধ্যে এটা ভয়াবহতা মনে হচ্ছে। 2016 সালে ইউএস ইলেকশন ট্রাম্প জেতার প্রধানই কারণ ছিল, অস্ত্র ছিল তার এটা, ঠিক আছে। সেই কিন্তু নিজেই ডিসাইড করে দিয়েছিল 7টা ভাগে ইনফরমেশনটাকে ডিভাইড করে এভাবে মিস ইনফরমেশন বা হোয়াটএভার ইনফরমেশন ডিসঅর্ডার করতে হবে। তো ফলে যখন পলিটিক্যাল ইনস্টেবিলিটি থাকবে, আপনার রাজনৈতিক অস্থিরতা থাকবে, তখন প্রতিপক্ষ বা বিপক্ষ দুই গ্রুপই চায় আসলে সত্যের প্রথম মৃত্যু ঘটাতে, না হলে আপনি পলিটিক্যালি উইন করতে পারবেন না।
তো এখন খেলাটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এখন যেহেতু সোশ্যাল মিডিয়া, সেহেতু সোশ্যাল মিডিয়া আপনি বলতে পারেন। তো কিন্তু প্রশ্ন হচ্ছে এই যেইভাবে আমরা চিল্লাচিল্লি করছি সেই অর্থে আসলে সেইভাবে আপনি ইনফরমেশন ডিসঅর্ডার ঠেকাতে পারবেন না। বা বর্তমান সরকারের যে উদ্যোগগুলো নিচ্ছে আপনার তথ্য মন্ত্রণালয় থেকে বা পিআইবি থেকে অথবা আপনার চিফ অ্যাডভাইজারের প্রেস উইং থেকে, ফ্যাক্ট চেকিং উইং দিয়ে মানুষকে গুজব ছড়ানো যায়, মানে প্রতিরোধ করা যায় না। এটা রিঅ্যাক্টিভ, আপনাকে নিতে হবে প্রোঅ্যাক্টিভ প্রসেস। সেটা কেমন হতে পারে? সেটা হচ্ছে আপনি দেখেন, মানুষকে একটা লিটারেসি দিতে হবে। সেই লিটারেসিটা হচ্ছে ইনফরমেশন হচ্ছে আমার অন্য বেসিক বা মৌলিক চাহিদাগুলোর মতোই। যখন আপনি বাজারে যান, তাই না, তখন আপনি জিনিসটা দেখেন না এটা এক্সপায়ার ডেট আছে কিনা, এটা ভালো কোম্পানির কিনা। আপনি যখন ওষুধ কিনেন তখন দেখেন না এটা কোন কোম্পানির, আমি যাচাই করে দেখি, যাচাই করে দেখেন। জি। আপনি যখন একটা কাপড় কিনতে যান তখন দেখেন না কাপড়টা ভালো কিনা, ভালো কোম্পানির কিনা। এই লিটারেসিটা, যে ইনফরমেশন যে আপনার অন্য বেসিক নিডগুলোর মতো, অন্য বেসিক ভেজাল খাবার খেলে আপনি একা মারা যেতে পারেন, কিন্তু আপনার একটা মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন, এটাও খুব ভুল ধারণা। এই যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এই যে আমি আপনার আলোচনার প্রতি সম্মান রেখেই বলছি, ধরুন একেবারে এটা তো শিক্ষিত মানুষ, জানাশোনা মানুষ, তার পক্ষে সেটি সম্ভব, কিন্তু প্রান্তিক বৈশিষ্ট্যের, শিক্ষার সচেতনতার বৈশিষ্ট্যে যিনি প্রান্তিক অবস্থানে আছেন, তার পক্ষে এগুলো সম্ভব কিনা? খুবই সম্ভব। এটা হচ্ছে দেখেন, আমাদের শিক্ষাটা শুরু হয় কোথায়? ফ্যামিলি আর স্কুল থেকে। আপনি এই যে ইনফরমেশন ডিসঅর্ডার, এটা নিয়ে সারা ওয়ার্ল্ডে ফাইট করছে। ইউরোপিয়ান দেশগুলো ক্লাস 5 থেকে তাদের মিডিয়া লিটারেসি নামে একটা কোর্সই আছে। সেখানে একটা বাচ্চাকে মিডিয়া লিটারেসির অর্থ এই না যে কিভাবে গুজব ঠেকাবেন, কিভাবে ইনফরমেশন ডিসঅর্ডার ঠেকাবেন। মিডিয়া লিটারেসির অর্থ হচ্ছে একটা বাচ্চা 13 বছর না হলে সে ইউটিউব চ্যানেল দেখতে পারে না, বাচ্চাদের চ্যানেলগুলো দেখতে হবে, তাকে কিডস চ্যানেল দেখতে হবে। ঠিক আছে, এই শিক্ষাটা কিন্তু আমাদের সবার ঘরে ঘরে, কিন্তু সব বাচ্চাদের কাছে আপনি জন্মের পর থেকেই মা বাবা দিয়ে দিচ্ছে গ্যাজেটটা, কিন্তু ওর এই লিটারেসিটা আছে কিনা সে আসলে, আপনি তো এখন গুজবের কারণে আপনি এখন ইয়ে করছেন, কিন্তু আপনার বাচ্চা যে আরো ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছে সেটা আপনি করছেন না। আপনি এটা করতে হবে ধীরে সুস্থে, প্রোঅ্যাক্টিভলি। মানুষ একটা বড় ধরনের কম্প্রিহেনসিভ প্রিপারেশনের দরকার। দেখেন, আপনার যদি আপনি ধরেন আপনার বাসায় অপিনিয়ন লিডার, আপনি যখন এই মিডিয়া লিটারেসিটা পাবেন, আপনার ফ্যামিলির অন্যরা এটার দ্বারাই প্রভাবিত হবে। জি, ডক্টর সাহেব আলম চৌধুরী, অসংখ্য ধন্যবাদ। তার আলোচনা শুনবো। ফ্যাক্ট চেকার কদরুদ্দিন শিশির ভাই, আপনার কাছে সবার শেষে আসার কারণ হলো আপনি কিছু মনে করবেন না, কারণ প্রফেশনাল মানুষ। আমরা বুঝতে চাই যে আসলে এটা কিভাবে বন্ধ করা যায়। এআই টেকনোলজি বলুন, সোশ্যাল মিডিয়া ট্রায়ালের প্রসঙ্গ বলছি, গুজব যারা পরাজিত শক্তি এটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করবে, কিন্তু আমরা যারা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই গঠনমূলকভাবে এবং সকলের একটা মানবিক প্রেক্ষাপট তৈরি করার প্রসঙ্গ দিয়ে, আমরা কিভাবে গুজব থেকে দূরে থাকতে পারি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে আমি আলোচনার যে একটা বিষয়, গুজব শব্দটা বারবার ইউজ হচ্ছে, আমি এটাকে একটু দূরে রাখতে চাই আসলে। কারণ হচ্ছে গুজব এবং ভুয়া খবর, আমাদের আলোচনার ফোকাস হওয়া উচিত আসলে ভুয়া খবর, যে খবরটা আসলে কনফার্ম করা যাচ্ছে কোনো না কোনো প্রমাণাদির মাধ্যমে যেটা ভুয়া। সো যখন পর্যন্ত কোনো একটা ইনফরমেশন বা কোনো একটা ক্লেইম, অ্যাকচুয়ালি যে দাবি আর কি, কেউ দাবি করলো কোনো একটা বিষয়, সেটা যতক্ষণ পর্যন্ত ভেরিফিকেশনের প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে না, ভেরিফিকেশনের মাধ্যমে এটা সত্য কি অসত্য কনফার্ম হওয়া যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এটা গুজব। সো গুজব ছড়ানোটা আসলে সেই অর্থে খারাপ কিছু না। গুজব মানে হচ্ছে যে আমি একটা জিনিস জানতে চাচ্ছি কারো কাছ থেকে, একটা কনফিউশন, কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটা ক্লেইম নিয়ে কনফিউশন বিরাজ করতেছে, এখনো এটা কনফার্ম হওয়া যাচ্ছে না। তো যদি আমি আমাদের এই প্রচলিত অর্থে গুজবটার একটা ভুল অর্থ দাঁড়িয়ে গেছে, যে আমরা গুজব ছড়াচ্ছে বলে মিন করি আসলে যে ভুয়া খবর ছড়াচ্ছে। এখন প্রবলেমটা গুজব ছড়ানোর চেয়ে বেশি প্রবলেম হচ্ছে ভুয়া খবর ছড়ানোয়। ভুয়ার মধ্যে আবার দুইটা ধরন আছে, যেটা আমরা অনেকের আলোচনায় আসছে, যে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন। একটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ভুয়া ছড়াচ্ছে, আর একটা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে না জেনে ছড়াচ্ছে। সো আমাদের সবচেয়ে বেশি ফোকাস হওয়া উচিত যে ইচ্ছা করে কারা, কোথায়, কিভাবে ভুয়া খবর ছড়াচ্ছে, ওইটার আলোচনা। এখন অনিচ্ছাকৃত পার্ট যেটাতে আসে হচ্ছে সাধারণ মানুষের অংশগ্রহণটা, যে সাধারণ মানুষ না জেনে, বুঝতে পারে না সে কোনটা ভুয়া খবর, সেটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, এবং এই কারণে সেটার ফাঁদে পা দেয়। এইটা সমাধানের জন্য এটা কি করা যায়, এই ফাঁদ থেকে মানুষ বের হওয়ার জন্য, এটা হলো প্রথমত, আজকে সকালে একটা প্রোগ্রামে এরকম এই জিনিসগুলো কথা বলতেছিলাম, যে আমাদের
একটা ধারণা, যেটা আপু একটা এই প্রসঙ্গটা একটু টানছিলেন, যে সাধারণ মানুষের বা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের এই বিষয়টা নিয়ে একটা কি বলবো, একটা ফেক নিউজ কোনটা ফেক নিউজ না, ব্যাপারগুলো জানাটা সম্ভব না। কিন্তু স্যার যেটা বললেন যে আসলে এটা সম্ভব, এবং এর চেয়ে বড় কথা হচ্ছে এটা প্রয়োজন। আমরা প্রান্তিককে কিংবা প্রান্তিক নাকে, সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা মানুষ, এবং বর্তমান যে বাস্তবতায় আমরা বাস করি সেখানে আমরা ইনফরমেশন দিয়ে ওভারলোডেড। এটা একজন গ্রামের মানুষ যিনি হচ্ছে জাস্ট কোনো মতে টেক্সট পড়তে পারেন, তার মোবাইলেও তিনি দেখা যাচ্ছে যে ইনফরমেশন কনজিউম করতেছেন এমন এতগুলো সোর্স থেকে, যে সোর্স আসলে উনি নিজেও জানেন না এটা কি, হ্যাঁ, কোথা থেকে পাচ্ছেন কি পাচ্ছেন, কিন্তু উনি এই নিউজটার উপর নিউজ পড়ে তারপর সেটার উপর অ্যাক্ট করতেছেন। তো নিউজ দেখেই তার হই হই রই রই শুরু হয়ে গেল। রাইট, আমাদের ফ্যামিলির যারা ওল্ডার এইজের মানুষ যারা আছেন, হ্যাঁ, সিনিয়র সদস্য যারা আছেন, তাদের মা বাবা দাদা দাদি তারা সবাই কিন্তু অনেকেই ম্যাক্সিমামই দেখা যাবে যে তারা ইন্টারনেট অ্যাক্সেস আছে, তার মোবাইল ডিভাইস অ্যাক্সেস আছে, এবং তারা র্যান্ডম বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন পাচ্ছেন। এখন আপনি ইনফরমেশন কনজিউম করতে পারেন, এটা যখন আপনি পারেন তার মানে এটার আপনার নিজের উপর দায়িত্ব বর্তায় যে আপনি নিজে ইনফরমেশনের এই যে ভেরিফিকেশনের প্রসেসটার বেসিক নলেজটা আপনার জানা। এইটারই আমরা ওই যে লিটারেসি বলি, যে নিউজ লিটারেসি, মিডিয়া লিটারেসি, ইনফরমেশন লিটারেসি। সেটা কি আমরা এই মুহূর্তে সবাইকে এর সাথে অন্তর্ভুক্ত করতে পারবো না? এটা একটা কোয়েশ্চেন, যে যারা আমরা এই মুহূর্তে চাইলেই সবাইকে সবকিছু দিতে পারবো না, কিন্তু আমরা যাদেরকে দিতে পারবো তাদেরকে কি আমরা দিচ্ছি? আমরা স্টুডেন্ট, আমরা যদি এই শিক্ষা ব্যবস্থাটার কথা বলি, এখানে আমরা কি যথাযথ আপডেটেড এবং মানে একদম যেটা প্রয়োজন সেই মিডিয়া লিটারেসি হোক, নিউজ লিটারেসি হোক, ডিজিটাল লিটারেসি হোক আমাদের কারিকুলামে আছে? আমি কারিকুলাম নিয়ে মোটামুটি এগুলো যেহেতু কাজ করি, সো যে ঘাটাঘাটি করে যা দেখি যে এগুলো খুবই অপ্রতুল আছে দুই একটা জায়গায়, এটা রিসেন্ট 2-1 বছরের ডেভেলপমেন্ট, কিন্তু এর আগে ছিল না। সো এনাফ না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে শুধুমাত্র কারিকুলামে নাই, এর বাইরে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে এই মিডিয়া লিটারেট করার জন্য মানুষকে, বা ইনফরমেশন লিটারেসি বা ডিজিটাল লিটারেসি প্রচার করার জন্য, মানুষকে অ্যাওয়্যার করার জন্য। এটা হচ্ছে মিডিয়া। আমাদের মিডিয়ার রোলটা কোথায় আছে, এটা একটা কোশ্চেনের ব্যাপার। আমি মনে করি যে মিডিয়া এখানে রোল প্লে করতেছে না, গুজবের বিরুদ্ধে ঠিকমতো জবাব দিতে পারছে না মিডিয়া প্রসেসে। পাশাপাশি এই গুজবকে কেন্দ্র করে যে সোশ্যাল মিডিয়ার যে একটা ট্রায়াল তৈরি হচ্ছে, এখান থেকেও যে ধরনের সামাজিক অস্থিরতা, বিশৃঙ্খলা, অরাজকতা কিংবা মব ভায়োলেন্স তৈরি হচ্ছে, এই প্রসঙ্গগুলো তো মনে হয় ক্রমান্বয়ে বাড়ছে। করণীয় কি? প্রথম কথা হচ্ছে, আপনি মিডিয়ার কথা বললেন, এটা তো আরো খুবই বেসিক আলোচনা, যে আমাদের মিডিয়া প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে কিনা। কিছুদিন আগে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম সাহেব একটা লেখা লিখেছিলেন যে সম্পাদক নাকি মিডিয়া মালিকের জনসংযোগ কর্মকর্তা। ঠিক আছে, তো আমাদের এখানে যেহেতু কোনো কিছুই দাঁড়ায় নাই, রাজনীতি দাঁড়ায় নাই বলে বাকি কিছু আর দাঁড়ায় নাই, সুতরাং এটা একটা সংকট আছে। আরেকটা সংকট, যে কথাটা শিক্ষক সাইফুল ইসলাম চৌধুরী বলছিলেন, যে মিডিয়া লিটারেসির কথা, দেখেন সাংস্কৃতিকভাবে যদি আপনি চিন্তা করেন, আমাদের এখানে রাজনীতির, যে আমি আপনাকে একটু আগে বলছিলাম যে এখানে একজন রাজনীতিবিদকে কেন রাখেন নাই, থাকলে উত্তেজনাটা হতো, কারণ আমাদের রাজনীতি মূলত উত্তেজনার উপরে দাঁড়িয়ে আছে। এটা আমাদের রাজনীতির দোষ কিনা আমি জানি না, কিন্তু আপনি যদি এখানকার এই অঞ্চলের রেনেসাকে দেখেন, বেঙ্গল রেনেসাকে দেখেন, বেঙ্গল রেনেসার বেসিকও কিন্তু লিটারেসি, এই লিটারেচার বেসড। আপনি ইউরোপের রেনেসাকে যদি দেখেন, সেটা সায়েন্স বেসড। এটা আমি অধ্যাপক লিয়াকত আলী আমাকে এই কথাটা বলেছিলেন, যে কারণে আমাদের চিন্তার মধ্যে আমাদের যুক্তির চাইতে আবেগ বেশি। ঠিক আছে, এটা একটা বেসিক কন্টেন্ট আমাদের। সুতরাং আমাদের রাজনীতি উত্তেজনার দ্বারা তাড়িত, আমাদের প্রতিষ্ঠানগুলো উত্তেজনার দ্বারা তাড়িত, কোনো কিছু দাঁড়ায় নাই বলে এই জায়গাটায় আমরা এসেছি। এখন হালামলে যে সমস্যাটা হয়েছে, প্রথমত আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ দিতে চাই যে রাষ্ট্রপ্রধান হিসেবে উনি এরকম একটা বড় সমস্যাকে অ্যাকনলেজ করেছেন, এবং উনি আমাদেরকে সাবধান করে দিয়ে বলেছেন যে নির্বাচন যতই কাছে আসবে গুজব আরো ভয়ঙ্কর হতে থাকবে। অন্তত এই ইনফরমেশনটা আমরা পেলাম যে কোনো জিনিস আসলে, গুজব আসলে অন্তত একবার গুজবের মোকাবেলা আমরা নিজেরা করি, যে এই গুজবটা কতটা ভয়ঙ্কর হতে পারে। আর একটা হচ্ছে, আপা একটা কথা বলেছিলেন, বিজনেস, ওই যে টিকের বিজনেস। তো এই বিজনেস, রাজনীতিরও বিজনেস আছে, মিডিয়ারও বিজনেস আছে, সোশ্যাল মিডিয়ারও বিজনেস আছে। সুতরাং বিজনেস একটা বড় ফ্যাক্টর। আপনি যে জিনিস ছড়ালে, যেমন আপাকে আমরা চিনলাম কি বলে যে খালেদ মহিউদ্দিনের টক শোতে ভাইরাল হয়ে, এই যে আপা পরিচিতি পেয়ে গেলেন, এটা ধরেন এই বিজনেসের তো একটা বাস্তবতা আছে। ঠিক আছে, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি মনে করি যে আবার আপনি কতগুলো ঘটনা দেখেন, যে আপনার খেয়াল আছে কিনা, এটা সম্ভবত ইয়ের ঘটনা,
ফেসবুকে একটা গুজব আসলো যে ইউনূস সাহেব আজকে রাতে চলে যাচ্ছে। এই গুজবে উদ্বুদ্ধ হয়ে যুবলীগের 2 জন নোয়াখালী চাটখিলে মিছিল করে ফেললো, ঠিক আছে, বিজয় মিছিল করে ফেললো এবং মিষ্টি কিনে নেয়। হ্যাঁ, মিছিল করার পরে তাদের পরিণতি তো জেলখানায় হলো। এরকম আবার দেখেন গাজীপুরের শ্রীপুরে একটা পোশাক কারখানা বিক্রি করে দেওয়ার গুজবে শ্রমিকরা রাস্তা অবরোধ করে ফেললেন। তো সুতরাং গুজবের একটা মাল্টিপল জায়গা আছে এবং আপনি যদি সমাধান চান তাহলে আমি একেবারে একটু ইয়েতে যাই। আমি আজকে একটা পড়তে যা দেখলাম যে আমাদের কোরআন শরীফের যে 49 নম্বর সূরা আছে, সেই সূরা হুজরাতে 6 নম্বর আয়াতে বলা আছে, হে বিশ্বাসীগণ, কোনো ফাসেক বা দুরাচারী তোমাদের কোনো খবর বা তথ্য দিলে অবশ্যই তার সত্যাসত্য যাচাই করবে, তা না হলে হুজুগে পড়ে কোনো জনগোষ্ঠীর ক্ষতি সাধন করে ফেলতে পারো, পরে তোমরাই অনুতপ্ত হবে। তাহলে গুজবের ইতিহাস বোঝা যাচ্ছে এটা পবিত্র কোরআনের কথা আপনি বললেন, কিন্তু আমার এখানে জাতিগত বৈশিষ্ট্য যখন আবেগ দিয়ে ভরপুর, তখন সেই আবেগময় জাতি নিয়ে জাতি বা জাতির মানুষ যারা, তারা যুক্তি বিচার বিবেচনা দিয়ে যখন কোনো কিছু বিচার বা গ্রহণ করবে না, এর ভবিষ্যৎটা কি? প্রথম কথা হচ্ছে এটা, এই জন্য আমি রাজনীতির কথা বলছিলাম। আমাদের রাজনীতিকেই এই দায়িত্বটা নিতে হবে, রাজনীতিবিদদেরকেই এই দায়িত্বটা নিতে হবে, কারণ এই গুজব দ্বারা ক্ষতিগ্রস্ত কিন্তু তারাই হবে সবচেয়ে বড়। সাধারণ মানুষ আমাদের রাজনীতি তো আপনারাই বলেন যে ঘোলা পানিতে তারা মাছ শিকার, কিন্তু এটা হবে যেমন ধরুন আমরা কতগুলো ন্যারেটিভ দাঁড় করে ফেলছি, 71 না 24, আজকের বিজয় দিবসের আপনি টিভির খবর খোলেন দেখবেন যে এই আলোচনা চলতেছে। তো এগুলো খুবই অপ্রয়োজনীয়, কারণ 71 না হলে তো আপনি 24-এ আসতে পারতেন না, 1 নম্বর। আবার 71-এর চেতনাকে যদি দলীয়করণ করে বাস্তবায়ন করার এই ব্যবসা না হইতো, তাহলে তো 24-এর নতুন কথাও আসতো না। সুতরাং 71-কে পার হয়ে আপনার 24-এ আসতে হয়েছে। তো এখানে কনফ্লিক্ট করা, এইসব নিয়ে কথাবার্তা, এই যে রাজনীতিতে উত্তেজনা ছড়াচ্ছে, এবং এই আমার মনে হয় যে রাজনীতিবিদরা যদি সচেতন না হন, পুরো জিনিসটাকে যদি তারা সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে মোকাবেলা করার উদ্যোগ না নেন, তাদের কথায়, তাদের আচরণে, তাদের রাজনৈতিক প্রোপাগান্ডায়, তাহলে কিন্তু এই বিপদে আমাদের কপালে ভোগান্তি আছে, এবং সেই ভোগান্তির সবচেয়ে বড় মানে খাদ্য তারাই হবেন, অতীতে হয়েছেন, ভবিষ্যতেও হবেন। এই গণঅভ্যুত্থান থেকে এই উপলব্ধি বা এই বোধোদয় তাদের মধ্যে কি কিছুটা হলেও কি হয়েছে? সেটা মনে হয় না উপলব্ধি হয়েছে, কারণ আমরা তো মানে এখন একটা ধরেন যারা পালিয়ে গেছে তারা আছে যে কোনো মূল্যে ঢোকা, ঠিক আছে, যে কোনো মূল্যে ঢোকা, ন্যায় অন্যায় টুক করে ফাঁক দিয়ে লাভ দিয়ে যেভাবে হোক। আরেক দল আছে যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়া, যে কোনো মূল্যে, যত তাড়াতাড়ি, যত দ্রুত। এই যে যত দ্রুত, যত তাড়াতাড়ি, ইউনূস সাহেব বলছেন যে ডিসেম্বর এবং জুনের মধ্যে নির্বাচন হবে। আজকে আমরা শুনলাম যে মানে স্বাধীনতা দিবসের ঘোষণায় একটা বড় রাজনৈতিক দল বলছে যে আমি স্পেসিফিক ঘোষণা পেলাম না। স্পেসিফিক ঘোষণা পেলেন না, আপনি তার সঙ্গে আলাপ করেন, তাদের সঙ্গে কথা বলেন। আপনি স্বাধীনতা দিবসের এরকম একটা জাতীয়, বিএনপি বারবারই কিন্তু বলছে যে তারা স্পষ্ট হতে পারছে না, যাই হোক আমরা সেই স্পষ্টতার প্রসঙ্গ নিয়ে আরো আলোচনা করবো। শফিকুর ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি একটু আসতে চাই সাইদ আব্দুল্লাহ আপনার কাছে, যেটি আমাদের শফিকুর ভাই বলেছেন, নিশ্চয়ই অন্যরাও সেটা উপলব্ধি করেন গণমাধ্যমে যে আলোচনা, যে নতুন যে দলটি হলো তাদের আলাপ আলোচনার প্রতি আমরা সম্মান রেখেই বলি, যেহেতু তারা একটা বিশ্বাসকে বা ধারণাকে ধারণ করেই তারা বলছেন। এই যে 71 এবং 24-কে মুখোমুখি যে দাঁড় করিয়ে দেওয়া এবং এর প্রেক্ষাপটেও যে গুজব তৈরি হওয়া, সমাজের মধ্যে অস্থিরতা তৈরি হওয়া, বিভ্রান্ত ছড়ানো কিংবা সংঘাত সহিংসতার প্রসঙ্গগুলো যে তৈরি হচ্ছে, এর দায়টা আসলে কে নিবে ভাই? এই দায়টা যদি বলেন, আসলে দায়টা অনেক মানুষেরই আছে, বিভিন্নভাবেই আছে। তবে আমার ব্যক্তিগত অবস্থান যেটা, সেটা যদি আমি বলি, আমাদের বাংলাদেশের যারা নাগরিক, তাদের জাতীয় জীবনে 1971 সালের মতো গৌরবোজ্জ্বল ঘটনা দ্বিতীয়টা আর নাই। আপনি যেদিক থেকেই ক্যালকুলেশন করেন না কেন, 1971 এই জায়গায় আসলে বিতর্ক তৈরি করার কোনো সুযোগ নাই। এবং পরবর্তী যে আন্দোলনগুলো আছে, ধরেন যে 1975-এর আপনি যদি ওই 7 নভেম্বরের কথা বলেন, তার পরবর্তীতে 90-এর যদি কথা বলেন, ইভেন 2024, প্রত্যেকটা ব্যাপারকে আমি মনে করি আমাদের যে ওই যে স্পৃহা যেটা ছিল স্বাধীনতার, সেগুলোর আসলে কন্টিনিউয়েশন। এগুলা কনফ্লিক্টিং অবস্থায় যাওয়ার কথা না, যদি না কেউ 1971 নিয়ে বিতর্কিত ধারণা থাকে, তাদের বিতর্কিত কোনো প্রভাব থাকে, সেই ক্ষেত্রে তাদের আলাপ ভিন্ন হতে পারে। কিন্তু সাধারণ একজন মানুষের জায়গা থেকে এগুলো আসলে কোনো অবস্থাতে বিপরীতমুখী হিসেবে দাঁড় করিয়ে দেওয়ার যে চেষ্টাটা চলছে বিভিন্নভাবে আকারে ইঙ্গিতে, এই ব্যাপারটা খুব একটা সাধুবাদ পাওয়ার যোগ্য না। আরেকটা ব্যাপার হলো, নতুন রাজনৈতিক দলের যেসব ভূমিকার কথা বলছেন, একটা ব্যাপার আমি খুব সুস্পষ্টভাবে বলি, অবশ্যই সমালোচনা থাকা উচিত বিভিন্ন পার্সপেক্টিভে, কিন্তু এটাও সত্য যে বাংলাদেশে একটা নতুন গণতান্ত্রিক দল গড়ে ওঠাটাও অনেক বেশি মাত্রায় জরুরি। আমি এটা বলতে চাচ্ছি এই কারণে, গণতান্ত্রিক স্ট্রাকচারের ভেতরে নতুন একটা দল যদি গড়ে ওঠে, সেটা গণতন্ত্রের জন্য যেমন ভালো, এক্সিস্টিং যেসব দল আছে তাদের জন্যও ভালো। এই সংকটের জায়গাটা, কিন্তু তারা তো গড়ে উঠতে গিয়ে গড়াগড়ি খেয়ে গেল, তাহলে কি হবে এখন?
এটা খুবই অবভিয়াস ব্যাপার। এখন তাদের নিজেদের কৃতকর্মের জন্য যদি গড়াগড়ি খায় তাহলে তো অন্য কাউকে ব্লেম করে কোনো লাভ নাই। ইতোমধ্যে অনেক জায়গায় ভস্কট পাখানো টাইপ অবস্থা তৈরি হয়ে এখানে গেছে। আমি একটা একেবারে সাইদ আব্দুল্লাহ ব্যক্তিগত প্রশ্ন করি, আপনি অন্যভাবে নেবেন না। এই আন্দোলনের সাথে আপনি ছিলেন, আপনি দলের সাথে নাই, আমি যতটুকু জানি। আপনি দলের সাথে কেন নাই? এটা তো আসলে খুবই ব্যক্তিগত ব্যাপার, কারণ প্রত্যেকেই একই মাইন্ডসেটের ভেতরে স্ট্রাকচারালি যাবে এটা তো ধারণা করা উচিত। ব্যক্তিগত ব্যাপার সেটা আছে, আমি আলোচনার প্রেক্ষাপট, কিন্তু আমরা আলোচনার যতটুকু জানি আমার তারা কাছে- আপনি যেভাবে বলছেন এবং তারা যেভাবে বলছে এটা মিল হচ্ছে না বলেই আপনি দল থেকে দূরে আছেন। আমার কাছে মনে হচ্ছে পার্টিকুলার কিছু জায়গায় ক্লারিটির জায়গাটার একটু ঘাটতি আছে। যেমন নয়া বন্দোবস্ত করে বললে যে কাজটা করা হচ্ছে, প্র্যাকটিক্যালিটিটাকে দূরে রেখে একটু থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের দিকে যেভাবে আগানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে, সেটার বাস্তবিক আমার মনে হচ্ছে অনেক জায়গায় সেটা বাস্তবিক না। আর 2 নম্বর ব্যাপার হলো, আমার কাছে যেটা মনে হচ্ছে অনেক জায়গায় ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন এবং অন্যান্য ইস্যুতে যে ধরনের সুস্পষ্ট ভূমিকা তাদের রাখাটা দরকার ছিল একটা নতুন দল হিসেবে, নতুন স্পিরিট হিসেবে, সেই জায়গাটাতে যথেষ্ট পরিমাণ ঘাটতির জায়গাটা আছে। আমি জানি এই প্রশ্নটা আসলে তখন অন্য প্রশ্ন আসতে পারে, অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে তাদের ব্যাপারে কি ক্লারিটি আছে? আমার কথাটা হলো, অন্যান্য রাজনৈতিক দল নয়া বন্দোবস্তের কথা বলে আসে নাই, গণ অভ্যুত্থানের দল হিসেবে যেটা দাঁড়াতে চাচ্ছে তাদের কাছে অন্যরা যা যা করছে তাদের ঠিক রিপিটেশনটা না দেখে মানুষ নতুন কিছু চায়। কিন্তু আমার কাছে বারবার করে মনে হচ্ছে মুখে যেমন নতুন কিছু চাওয়ার কথাবার্তা আছে, প্র্যাকটিক্যালিটির সাথে অনেক ক্ষেত্রে মিলছে না এবং অনেক জায়গায় হটকারিতার সিদ্ধান্ত আছে। এর মানে এই না অন্যান্য এক্সিস্টিং যেসব রাজনৈতিক দল আছে তারা অনেক ভালো বা এই দলটা খারাপ, ব্যাপারটা এইটা না। কিন্তু যেহেতু তাদের বেসমেন্টটাই গড়ে উঠছে নয়া বন্দোবস্তের কথা বলে, এই জায়গায় আমার মনে হয় যে অনেক তাত্ত্বিকতার ফাঁদে তারা পড়ে গেছে, প্র্যাকটিক্যালিটিটাকে দূরে রেখে। রিসেন্ট সময়ে যতগুলো ক্রাইসিসের জায়গাটা দেখবেন প্রত্যেকটা জায়গায় আমার কাছে মনে হচ্ছে প্র্যাকটিক্যালিটিটাকে দূরে রেখে তারা তাত্ত্বিকভাবে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করছে, এবং তারা যে তাদের নিজেদের স্ট্যান্ডার্ড ঠিক থাকতে পারছে না এটা তাদের কাজের মাধ্যমেই দেখা যাচ্ছে। সো এই কারণে আমার কাছে মনে হচ্ছে অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং এটার সাথে আমি অ্যালাইনড হওয়ার উচিত না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে সাইদ আব্দুল্লাহ। আমি আসতে চাই ডাক্তার রাকিব আল হাসান আপনার কাছে। যে শুরুর দিকে যে প্রশ্নটি ছিল যে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, চীনের যে প্রসঙ্গ, সম্মানিত প্রধান উপদেষ্টার যে চীন সফর, এবং এর সাথে আমরা তো স্পষ্টই বুঝতে পারছি যে একেবারে আলোচনাটাকে আমরা লুকিয়ে না রেখে স্পষ্ট হোক যে ভারত এখানে একটা প্রেক্ষাপট তৈরি করতে চায় আওয়ামী লীগের জন্য। সেই প্রেক্ষাপট হলো আওয়ামী লীগকে একটা স্পেস দিতে চায়। স্পেস দিতে গিয়ে গণঅভ্যুত্থানের চেতনার সাথে মানুষের যে একত্রিত ভাব সেইখান থেকে মানুষকে সরাতে চায়। এর যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের বিপরীতে আমাদের যে প্রস্তুতির জায়গাটা সেটা আমরা কতটা নিতে পারছি, এবং এর সাথে যুক্ত করি রাজনৈতিক দলগুলোর ভূমিকাকে আপনি সন্তোষজনক মনে করেন? আচ্ছা, আপনাকে আবার ধন্যবাদ। আপনি যেহেতু জিও পলিটিক্যাল আলাপগুলো আনছেন, আমি একটু শুরু থেকে বলতে চাই। ধরেন হচ্ছে কি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরে আমাদের দেশে 2 জন বড় রাষ্ট্রনায়ক সফর করেছেন। একজন হচ্ছে মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার মিস্টার আনোয়ার ইব্রাহিম, আরেকজন হচ্ছে ইস্ট তিমুরের প্রেসিডেন্ট হোসে মার্তা। আর সর্বশেষ আসলো যে হচ্ছে আপনার জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, তার আগে এসেছিল গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী। আর পরবর্তী সময়ে যখন এখন সবচেয়ে বড় সফর হচ্ছে চীন সফরটা আর কি। এবং চীন সফরের আগে আমরা আজকে আমাদের প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলমের একটা ইন্টারভিউ দা হিন্দুতে থেকে আমরা জানতে পারলাম যে পরপর 2 বার তিনি নরেন্দ্র মোদীর সাথে বসতে চেয়েছিলেন, এবং কি চায়না যাওয়ার আগে তিনি নরেন্দ্র মোদীর সাথে বসতে চেয়েছিলেন। বসা হবে না, তারা এখন পর্যন্ত তারা এটাকে ডিনাই করেছে এবং তারা বসতে রাজি হয়নি, এবং সম্ভবত বিমস্টেকেই সম্ভবত সাইডলাইন মিটিং হচ্ছে না। তো আসলে আমাদের যেটা সেটা হচ্ছে ডক্টর ইউনূস শুরু থেকে চাচ্ছিলেন যে আসলে আমাদের যে ভারত নির্ভরশীলতাটা কমানোর জন্য, যেহেতু ভারতের সাথে আমাদের বিশাল একটা ট্রানজেকশনাল চুক্তি বা ট্রানজেকশন একটা ওয়ে রয়েছে, তো সে জায়গা থেকে এবং তারা ভিসা রেস্ট্রিকশন সহকারে আমাদের অনেক সমস্যা রয়ে গেছে, এবং সে জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের মাল্টিল্যাটারাল রিলেশনশিপগুলো ডেভেলপ করার জন্য, এবং সবচেয়ে বড় বার্ডেনের যে জায়গাটা সেটা হচ্ছে কি আমাদের দেশে যে রোহিঙ্গার যে একটা বড় একটা চাপ, 13 লক্ষ রোহিঙ্গার একটা চাপ আনঅফিসিয়াল হিসাবে, তো রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তন ইস্যুতেও তিনি খুব সোচ্চার, যার কারণে তিনি আসলে মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম এবং ইস্ট তিমুরের প্রেসিডেন্টের সাথে তিনি এই বিষয়ে আলাপ করেছেন। তাছাড়া আর বড় বিষয় হচ্ছে কি বাংলাদেশ আসিয়ানের সদস্যপদ লাভ করতে চায়, তো প্র্যাকটিক্যালি বাংলাদেশ হচ্ছে কি সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার সুযোগ রয়েছে। তো সেটার ব্যাপারেও আমাদের এই সমীকরণগুলো তো একটা জায়গায় গিয়ে মিলবে, কিন্তু যেখানে মিলবে সেখানে কি বাংলাদেশ নিরাপদ কিনা ভাই? আমি এখনো নিশ্চয়ই আপনাকে বুঝাতে পেরেছি। আমি আপনার প্রশ্ন বুঝেছি, আপনি একটু শুনলে আপনি আমার আনসারটা পেয়ে যাবেন। আমি একটু ইনডাইরেক্ট আনসার দিতে যাচ্ছি। যাই হোক, সেটা হচ্ছে কি আপনাকে বলি, ধরুন হচ্ছে কি আমাদের এই মুহূর্তে তিনি যে চীন সফরে যাচ্ছেন, এবং আমি খুব হতাশ হয়েছি একটু আগে আমি নিউজ দেখলাম, তাকে হচ্ছে কি আপনার প্রভিন্সিয়াল ডেপুটি গভর্নর তাকে রিসিভ করেছে, সম্ভবত 5th বা 6th গ্রেডের কেউ। যখন ডক্টর ইউনূস
অনেক বড় একটা ফিগার। হ্যাঁ, ডক্টর ইউনূসের নর্মাল সফর হচ্ছে কিন্তু এখনকার সফর একটু ডিফারেন্ট, কারণ উনি কিন্তু এখন একটা হেড অফ দ্য স্টেট অফ ডিপার্টমেন্ট অফ হিসেবে গিয়েছেন। আমরা আশা করছিলাম যে এই লেভেলের কেউ ওনাকে রিসিভ করবে। তো চীন হয়তো এখানে একটা কূটনীতি বার্তা দিয়েছে, আমার ধারণা সেটা কূটনীতি বার্তা দিয়েছে, এবং বার্তাকে আমরা কি লার্নিং হিসেবে দেখতে পারি? আমি ডেফিনেটলি লার্নিং হিসেবে দেখবো। এবং হচ্ছে কি আপনি যদি দেখেন আমাদের ডক্টর একটু ছোট করে এই লার্নিং এর সাথে ভারতের ইনপুট কতটুকু? ভারতের ইনপুট আমি আপনি একটু আমাকে সুযোগ দেন, সেটা হচ্ছে কি আমি বলি আপনাকে, ধরেন হচ্ছে কি আপনার আমাদের এই মুহূর্তে তিনি আন্তরিক গুতরেজের সাথে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ইস্যুতে তিনি আলাপ করেছেন, এবং আমি একটা জিনিস স্ট্রংলি বিলিভ করি, রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুতে সবচেয়ে বেশি স্ট্রং রোল প্লে করবে একমাত্র চায়না। কারণ হচ্ছে কি আপনাকে আমি বলি, ধরেন এখানে চায়নাতে যে রোহিঙ্গারা যে এখানে ফেরত এসেছে, ওখানকার যে ইনভেস্টমেন্টের জায়গা, এটা একটা বিআরআর একটা প্রকল্পের অংশ, এবং ওখানে ৩৩ লক্ষ একর যে ভূমিটা, সে ভূমিটার নিয়ন্ত্রণ একমাত্র চায়না হাতে। এখন হচ্ছে কি আপনি যদি তাদেরকে ফেরত নিতে চান, আলটিমেটলি আপনার আমেরিকা, ইন্ডিয়া, রাশিয়া কিংবা ইউএন হোয়াট এভার, যাই হোক, আপনি সবচেয়ে বেশি খুশি করতে হবে চায়নাকে। তো এই মুহূর্তে যেহেতু আপনি চায়না সফর যাচ্ছেন, পরবর্তী সফরটি আপনার চায়নাতে, এবং নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা হবে। তো যখন আপনি তাদেরকে প্রত্যাবর্তন ইস্যুতে আলোচনা করবেন, নিশ্চয় তখন যে আপনি চায়নাকে কি হিসেবে আপনি খুশি করবেন বা চায়নার সাথে আমার ডিলিংটা কিরকম হবে, তো সেটা হচ্ছে কি আমার রাষ্ট্রের জন্য আবার হুমকি হয়ে যায় কিনা। আমি এখানে একটু প্রসঙ্গ আপনার সাথে যোগ করতে চাই, সেটা হচ্ছে যখন এই ইউএন এর সেক্রেটারি জেনারেল তিনি বাংলাদেশ ছেড়ে গেছেন, তখনই ওখানে তিনি গ্যারি পিটার্স নামে এক আমেরিকান ভদ্রলোক সিনেটর, তিনি বাংলাদেশে এসেছেন, এবং আমরা শুনতে পেরেছি সেখানে হচ্ছে কি আমাদের আকসা এবং জিসমিয়া এই দুটি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। তো আমরা আসলে জানি না কোন ধরনের চুক্তি নিয়ে আলোচনা হবে। তো এই মুহূর্তে আমি চায়না সাপোর্ট নিয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে কি চায়নাতে আমাদের সম্ভবত কোনো চুক্তি হচ্ছে না, আমাদের সমঝোতা স্মারক হচ্ছে অনেকগুলো। চীন সফর বাংলাদেশের অনেক রাষ্ট্রপ্রধানের জন্যই মঙ্গলজনক হয়নি, এবারের বাস্তবতা কি? আচ্ছা, মঙ্গলজনক হবে না সেটা আমরা বুঝতে পারবো 29 তারিখ পার হওয়ার পরে। আমরা সেটা বুঝতে পারবো 29 তারিখ পরে, কারণ আমাদেরকে কিভাবে ওয়েলকাম করা হয়েছে এবং আমাদের কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে মোটামুটি একটা ধারণা পেলে তখন আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারবো। তো যদি দেখেন আমাদের যে বাংলাদেশের যে পার্সপেক্টিভে, সেটা হচ্ছে বাংলাদেশ যে ল্যান্ডটা, সেই ল্যান্ডটাকে বলা হয়েছে মানে এশিয়া প্যাসিফিকের পুলসিরাত, সবাই এটাকে আসলে কাছে নিতে চায়। তো যেহেতু আমাদের কোয়াড, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি জোন সবকিছু মিলিয়ে বাংলাদেশ একটা বাই ল্যান্ড, জিওগ্রাফিক্যালি জিওপলিটিক্যালি একটা ইম্পর্টেন্ট ল্যান্ড এবং ইম্পর্টেন্ট জায়গা। যেহেতু অলরেডি আপনারা জানেন যে জাতিসংঘ সফরের পরে আমাদের এখানে করিডোর বিষয়ে আলোচনা হয়েছে, যেখানে ওখানকার যে যুদ্ধ চলতেছে গৃহযুদ্ধ, সেই গৃহযুদ্ধের আন্ডারে আমাদের এখানে করিডোর চাওয়া হয়েছে। এখানে হচ্ছে কি আমাদের যে আপনি একজনকে দিবেন, দেওয়াটা কোনো সমস্যা না, কিন্তু দিলে গেলে আরেক পক্ষ যে উত্তেজিত হয়ে যায়, তার ক্রোধ রাগান্বিতরা বেড়ে যায়, এবং সেটাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে সেই জায়গাটা হচ্ছে কি আমাদের, তার মানে হলো যার বন্ধু বেশি তার শত্রু বেশি। বাংলাদেশের যে এত বন্ধু, শত্রুর অভাব নাই। অবশ্যই শত্রুর অভাব নেই, এবং আপনি যেখানে মতো শত্রু হতে পারে, আবার শত্রু মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে কি আমাদের রাষ্ট্রের চিন্তা করে আমাদেরকে এগুলোকে খুব স্ট্র্যাটেজিক ওয়েতে আমাদেরকে ডিসিশন নিতে হবে, যেটা আসলে বাংলাদেশে পিপলে করে, যেটা গত 16-17 বছর আমরা দেখিনি। কারণ আমাদের পররাষ্ট্র নীতিগুলো শুধু ভারতের চোখে দেখা হতো, এই মুহূর্তে আমরা মাত্র চীন সফরটা এই কারণে খুব সিগনিফিকেন্ট, যেখানে হচ্ছে ভারতের অনুমতি লাগে নাই একেবারে। আর রাকিব ভাই, দুই এক লাইনে শুনবো যে এই প্রসঙ্গ ডিল করতে গেলে, জিওপলিটিক্সের প্রসঙ্গ ডিল করতে গেলে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ছাড়া সেটা সম্ভব না। ডেফিনেটলি এই মুহূর্তে আমি ঐক্য শব্দটা বলছি না, যে অবস্থা বিরাজ করছে, আপনার কাছে কি মনে হয় দেশের স্বার্থে ভূরাজনীতির প্রসঙ্গে আমাদের দলগুলো কি এক হতে পারবে, নাকি আবার ক্ষমতার প্রশ্নে বিভাজিত হয়ে যাবে? ক্ষমতার প্রশ্ন বিভাজিত হওয়ার পরের আলাপের আমি আগে বলতে চাই, সেটা হচ্ছে কি ডক্টর ইউনূসের গতকাল যে ভাষণটা দিয়েছে, আমার কাছে আমি এই মুহূর্তে যদি আরেকটি মানে 5 আগস্ট যদি এখনো করতো, আমি ডক্টর ইউনূসকেই চুজ করতাম, আমার ফার্স্ট চয়েস ডক্টর ইউনূস থাকতো। কিন্তু আমার কাছে, আমি খুব সরি, গতকাল ওনার বক্তব্যটা আমার কাছে মনে হচ্ছে অনেকটা পলিটিক্যাল ধাঁচের। আমি জানি না, এখন আমার কাছে এটা মনে হতে পারে পলিটিক্যাল, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো আমি জানি না, কারণ হচ্ছে উনি বলেছেন যে ইলেকশন নিয়ে যে কথাটা বলেছে, আমরা আগে শুনেছিলাম যে ডিসেম্বরে ইলেকশন হবে, এখন যদি আপনি বলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে, সুতরাং আমার টাইম ফ্রেমটি বড় হচ্ছে। তো আমরা কিন্তু গতকালের আলোচনায় আমরা ইলেকশন নিয়ে খুব ক্লিয়ার ধারণা পাইনি, কারণ আমাদের যাবতীয় যে সংকট, সেই সংকট মোকাবেলা করার জন্য ইলেকশন একমাত্র হয় না, কিন্তু ইলেকশন হচ্ছে মিনিমাম হয়, আমাদের মিনিমাম হতে যেতে হবে। ডাক্তার রাকিব আল হাসান, অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম সিনিকদা আপা আসতে চাই, শুনলেন অনেক কিছু। এই শোনার মধ্যে দিয়ে আপনার কাছে যে প্রশ্নগুলো লিপিবদ্ধ করে রাখলাম, সেটা হচ্ছে ধর্মীয় এবং রাজনৈতিক যে দাঙ্গা সৃষ্টির প্রসঙ্গে আমাদের এখানে কিন্তু গুজবের যথেষ্ট আমরা অতীতে তৎপরতা লক্ষ্য করেছি। সংস্কারের আয়োজনটি চলছে, সামনে একটি নির্বাচন, সেটি ডিসেম্বর হোক বা সরকার সেটি ঠিক করবেন। এই প্রসঙ্গ ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ন্যূনতম ঐক্য বা ঐক্যমতের জায়গা থাকা দরকার, সেটি তো কতটুকু দেখছেন ডাক্তার রাকিব বললেন, আপনার কাছ থেকেও শুনবো। যদি আমাদের মধ্যে ঐক্য না থাকে, খেলা তো বাইরের লোক এসে খেলে যাবে না। আমাদের মানে আসলে আমাদের খেলাটা অনেক আগে থেকে বাইরের লোকই খেলছে। আমি আগে এখান থেকে শুরু করব। আর আপনাদের নিশ্চয় মনে আছে যে সাইদির যখন বিচার হলো, তখন বললো চাঁদে সাইদিকে দেখা যায়, তো এবং ওই চাঁদে সাইদি যাকে দেখা যায়, তো এই যে গুজবের প্রক্রিয়া, আমি তখন
শুরুটা করেছিলাম যে এটার সাথে কিন্তু রিলিজিয়াস সেন্টিমেন্ট খুব জড়িত আছে এবং পার্শ্ববর্তী দেশ, যেটা কদরুদ্দিন শিশিরও বলেছেন, ডক্টর সাইফুলও বলেছেন, সেটি হচ্ছে যে দেখেন আমাদের পাশের যে দেশটি আছে এটার মধ্যে তাদের একটা ভীষণ রকমের ইন্ধন আছে যে এখানকার এবং ওখানকার দর্শকরা কি শুনতে চায়, অর্থাৎ কান কি শুনতে চায়। আপনি দেখবেন এই যে কয়েকদিন আগে ওনাদের যে কতগুলো চ্যানেল আছে সেখানে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে দিয়ে ওনারা বলেছেন যে বাংলাদেশ নাকি সেনা দিয়ে কু হয়ে গেছে। এটা একজন আজ তাক যে টিভি চ্যানেল, সেখানে এসে একজন সেনাপ্রধান বলছেন। কেন বলছেন জানেন? তার কারণ ওই দেশের যে দর্শক তার কান কি শুনতে চায় না, কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। আপা এখানে একটা বক্তব্য আছে নিশ্চয়ই, সেটি আপনি জানেন, যে সেটি বলেছে যে ভারতে তো অনেক মিডিয়া, হ্যাঁ, of course। আবার ওদের যে মিডিয়াগুলোকে ওরা মেইন স্ট্রিমের মিডিয়া হিসেবে ধরে সেই মেইন স্ট্রিমের মিডিয়াগুলোতে কিন্তু এই ধরনের আলোচনাগুলো কিন্তু আমরা অপেক্ষাকৃত কম শুনি। কিন্তু তাহলে আমার এখানে মানুষজন সেটা তো আসলে বুঝতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের সরকারের পক্ষ থেকে বা মিডিয়ার পক্ষ থেকে তো করণীয় আছে, সেই করণীয় কাজগুলো আমরা করতে পারছি না কেন? না, করণীয় কাজটা করতে পারছি না তার কারণ কিন্তু আমরা গুজব সংস্কৃতির মধ্যেই বসবাস করছি। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আপনি দেখবেন যে এখানের এই যে আমি আমার পরিচিত কিবরিয়া ভাই যেরকম বললেন, আমার পরিচিত অনেক যারা আওয়ামী লীগের সমর্থক তারা এটা বিশ্বাস করে, এটা শুনতে চায় যে এরকম কিছু হয়ে যাচ্ছে, কু হয়ে যাচ্ছে বা মানে এখনই টেক ওভার হয়ে যাচ্ছে। তার মানেটা কি? মানেটা হচ্ছে যে এই যে কানটা শুনে এবং অ্যালগোরিদম যেটা বুঝায় যে আপনি যে ধরনের নিউজ দেখবেন তখন কিন্তু সেটাই আসবে, মানে বারবার কিন্তু ওটাই আসবে। এবং এই যে অ্যালগোরিদম করে কি, যে ওই একবার ওই চক্রে ঢুকে চারপাশে ঘুরে ঘুরে তার ওই গুজবের নিউজগুলোই কিন্তু আসে, তার কাছে ওগুলোই আসবে। এই ওগুলো আসার প্রেক্ষিতে যেটা হয় যে সে কিন্তু আর আইডেন্টিফাই করতে পারে না যে কোনটা সত্য কোনটা মিথ্যা। ওই যে অরুন্ধতী রয় যে বলেছে আমরা টু মাচ ইনফরমেশনের যুগের মধ্যে আছি, মানে প্রচন্ড রকমের ইনফরমেশন। এবং এখানে এক ধরনের বাস্তবতা আমরা অবস্থান করছি যেখানে আপনি কোনটা যে রিয়েল কোনটা যে রিয়েল না এটা আপনি বুঝতে পারবেন না। আপনি যখন বলছেন যে সবাই এখন মিছিল বের হচ্ছে, আপনি দেখছেন যে মিছিল বের হয়ে গেছে, আবার কবের মিছিল তাও তো আমি জানি না, সেটা দেখবেন না। তখন আরেকটা মানুষ রাস্তা থেকে নেমে গেল, বাসা থেকে নেমে গেল যে আমি মিছিলে চলে যাই। তার কারণটাকে আমি এটা বলছি যে একেবারে পলিটিক্যালি আপনার এই ডিজিটাল যে লিটারেসি জগৎটা আছে সেটার সাথে কানেক্ট করা হয়েছে। এবং এটা কিন্তু শুধু বাংলাদেশের সমস্যা না, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সকলের সাথে সমস্যা। আপনি দেখবেন যে আপনার যে মানে এখন না গ্লোবাল ফিনোমিনন, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের তো জীবন চলে যাচ্ছে। জীবন তো চলে যাচ্ছে, কারণ আপনি তো বিগত সরকারের আমলে আপনার যে তথ্য প্রতিমন্ত্রী ছিল আরাফাত সাহেব, উনি আল জাজিরায় বলছিলেন যে বিটিভি হচ্ছে ইজ এ জেনোসাইড, জেনোসাইডের আন্ডারস্ট্যান্ডিং। তো ওখানে একটা দেশের তথ্য প্রতিমন্ত্রী যিনি থাকেন তিনি আল জাজিরার মতো একটা জায়গায় বলছে বিটিভি ইজ লাইক এ জেনোসাইড। তাহলে এই যে গুজব যখন আপনার টপ টু বটম লেভেলে থেকে আসে, এটাই আমি বলছি ব্যাপারটা এরকম না শিক্ষিত অশিক্ষিত, ব্যাপারটা এরকম যে আমার ফায়দা কখন হবে তখন আমি একটা ডিসকোর্স তৈরি করব, একটা ন্যারেটিভ তৈরি করব। তার মানে সেই হিটলারের সেই প্রসঙ্গ, তার যে কি মন্ত্রী ছিল, শিক্ষা না সংস্কৃতি মন্ত্রী গুবেলস, তাই না, যে 99 বার মিথ্যা বললে ওটা সত্য হয়ে যাবে, 100 বারে গিয়ে সেটা সত্যি হয়, সত্য হয়ে যাবে। তার মানে মানুষ এখনো ওই প্রবণতার মধ্যে আছে। এটা তো আপনি আমাদের বাংলাদেশে শুনেন না, যা রটে তা কিছুটা তো বটে, আমরা তো কথাটা বলি। আপনি একটা মিথ্যাকে বারবার বারবার বলতে বলতে এই যে সত্য তৈরি করে দেওয়া, এবং এই মুহূর্তে কি হয়েছে এটা খুব দুঃখজনক। আমি নতুন দলকে অত্যন্ত মানে এনসিপি কে আক্রমণ না করে একটা কথা বলতেই চাই, আক্রমণ না, তাদেরকে আমরা ভালোবাসতে চাই, কিন্তু তারা তো সেই উদাহরণ তৈরি করতে পারছে না। এই কথাটা আমাকে বলতেই হবে যে পুরো দেশটা এখন নাকি সোশ্যাল মিডিয়াতে চলছে। আপনার এক প্রার্থী কেন টাকা দিচ্ছে গাড়ি বহরে, আরেকজন সেখানে চিঠি লিখে জানতে চাচ্ছে। আমার তো ছোটবেলার পত্র মিতালির কথা মনে পড়ছে। ব্যাপারটা আসলে এরকম হওয়ার কোনো সুযোগ নাই। এখানে সোশ্যাল মিডিয়া, একটা রাষ্ট্র সোশ্যাল মিডিয়া দিয়ে চলতে পারে না, একদম পারে না, একদম স্পষ্ট। এটা কখনো হতে পারে। জি, ডক্টর রেজানা করিম সিনিকদাপা, অসংখ্য ধন্যবাদ। কতদিন শিশু ভাই, যে প্রশ্নটি আপনার কাছে আগের কাছে বলে রাখা যে ভাই রাষ্ট্রের কি করণীয়, মোটা দাগে আহামরি কিছু করতে পারবে সেটাও আমরা বুঝতে পারছি, যে এআই এর যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, একেবারে চাইলেই এটাকে একটা গাইডলাইনের মধ্যে নিয়ে আসবে, ইনস্ট্রাকশনের মধ্যে নিয়ে আসবে, যে প্রেসক্রিপশন দিবে সেই অনুযায়ী মানুষ ওষুধ খাবে, ব্যাপারটা এরকম না। কিন্তু মোটা দাগে কি করতে পারে, যে করণীয়ের মধ্যে দিয়ে রাষ্ট্রের মধ্যে বড় ধরনের কোনো অস্থিরতা বা সংঘাত সহিংসতা, আরো স্পষ্ট করে যদি বলি যে দাঙ্গার মতো কোনো পরিস্থিতি যাতে তৈরি না হয়। আচ্ছা, প্রথমত হচ্ছে যে ডিসইনফরমেশনকে যদি আমি দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে যে ইন্টারনাল ডিসইনফরমেশন, বাংলাদেশের
অভ্যন্তরে নানান অ্যাক্টর আছে, হ্যাঁ, পলিটিক্যাল আইডিওলজিক্যাল অ্যাক্টর, ধরেন যে অনেকগুলো পলিটিক্যাল পার্টি, বিএনপি, জামাত, এনসিপি, আদার্স, আওয়ামী লীগ। আর একটা হচ্ছে যে ইডিওলজিক্যাল জায়গা থেকে বিভিন্ন এক্সট্রিমিস্ট গ্রুপ বা রিলিজিয়াস এক্সট্রিমিস্ট, ধরেন যে মুসলিম আইডেন্টিটি ধারণ করা কিছু এক্সট্রিম ভিউওয়ালা মানুষ আছেন, আবার হিন্দু আইডেন্টিটি ধারণ করা সেম ধরনের অ্যাক্টরস বাংলাদেশে আছেন। সো এই যে ইন্টারনাল ডিসইনফরমেশন ডিল করার একটা ব্যবস্থা, একটা ওয়ে। আর একটা হচ্ছে যে এক্সটার্নাল ডিসইনফরমেশন, আমরা যেটা বলতে পারি যে ইন্ডিয়া স্পন্সর্ড এক্সটার্নাল ডিসইনফরমেশন। তো এই দুইটা ডিসইনফরমেশন ডিল করার ওয়ে দুই রকম হওয়া উচিত আমি মনে করি গভর্নমেন্টের জায়গা থেকে। এমনিতে নানান ধরনের ওয়ে আছে ডিসইনফরমেশন মোকাবেলার, আমরা অর্গানিক ওয়েতে, যেমন মিডিয়া লিটারেসি একটা কথা, ফ্যাক্ট চেকিং একটা কথা, তারপরে হচ্ছে যে আপনি লিগাল মেজার্স হইতে পারে, আইন প্রণয়ন এবং সেটাকে সঠিকভাবে প্রয়োগ করা, সেগুলো হইতে পারে, আরও নানান বিষয় আছে। বাট আমি বলতেছি যে এই ক্রাইসিস মুহূর্তটা আগামী 1 বছর ধরে চলতে পারে নির্বাচন পর্যন্ত বা এর পরবর্তী সময়। এই সময়ে ডিসইনফরমেশনকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে ইন্টারনাল ডিসইনফরমেশন, এইটা কমানোর জন্য সরকারের খুব বেশি করার নাই আমার মনে হয়। বিকজ যদি দেশের মধ্যকার যে পলিটিক্যাল অ্যাক্টরগুলো আছে এরা যে ডিসইনফরমেশন প্রডিউস করবে একাউন্টের বিরুদ্ধে, এটা যদি গভর্নমেন্ট হস্তক্ষেপ করে তাহলে এটা অন্য মিনিং দাঁড়াবে। এবং এটাকে অর্গানিক ওয়েতে এখানে একে অন্যের বিরুদ্ধে একে ছড়াবে, আরেকজন এক্সপোজ করবে, কিংবা এখানে মিডিয়ার রোলটাকে প্রাধান্য দিয়ে সাধারণ মানুষের লিটারেসি বৃদ্ধি করে একজন আরেকজনকে সচেতন করা, এটা হইতে পারে। বাট এক্সটার্নাল ডিসইনফরমেশন যেটা আমার কাছে মনে হচ্ছে, ওই যে আপনি যে কথাগুলো বললেন যে বাংলাদেশে দাঙ্গা কিংবা কোনো ধরনের ক্রাইসিস নতুন করে তৈরি করা, বিশেষ করে মাঠে সহিংসতায় গড়ানো, এই ব্যাপারটা আসলে মূলত দুই জায়গায় হয়। একটা হচ্ছে রিলিজিয়াস জায়গা থেকে, আর একটা হচ্ছে এক্সট্রিমিস্টদেরকে, রিলিজিয়াস জায়গা মানে রিলিজিয়াস মাইনরিটিদের হ্যাঁ এরকমের কোন একটা বিষয় এদের উপর খেপিয়ে দিয়ে, আরটা হচ্ছে যে এক্সট্রিমিস্ট আইডিওলজিক্যাল যে গ্রুপগুলো আছে তাদের কোনো একটা আচার আচরণ মাধ্যমে, ধরেন যে কোনো হামলা, এটা সেটা। এই গ্রুপগুলোরকে ফুয়েল করার জন্য আপনি যদি দেখেন 5 আগস্টের পর থেকে নানানভাবে বাংলাদেশে এই দুইটা ফ্যাক্টর, যে মাইনরিটিরা আন্ডার থ্রেট এবং এক্সট্রিমিজম এখানে অন দ্য রাইজ, এই দুইটা নেগেটিভ ইন্ডিয়ার পক্ষ থেকে খুব বেশি ছড়ানো হচ্ছে। সেক্ষেত্রে শিশির ভাই, মানে এখানে একটা জায়গা আছে, অর্থের তো একটা বিনিয়োগ হচ্ছে এখানে, তো অর্থ বিনিয়োগ হচ্ছে, এটাকে কি ফাইন্ড আউট করার বা ডিটারমিন করার সুযোগ আছে? রাইট, এইটা অবশ্যই আছে, এবং সব জায়গায় 100% না পারলেও অনেক জায়গায় এটা অ্যাটলিস্ট মানে কনক্লুশনে যাওয়া সম্ভব, যে এটা কোন জায়গা থেকে হচ্ছে, কোথা থেকে ফাইন্যান্স হচ্ছে বা এটা। বাট আমি যেটা বলতেছিলাম যে আমাদের সেই সক্ষমতা আছে, থাকবে না কেন? আমরা ব্যক্তি, আমাদের সম্মানিত শিক্ষক সাইফুল আলম চৌধুরী বলছিলেন যে আমাদের প্রোঅ্যাক্টিভ হতে হবে, কিন্তু বাংলাদেশ তো সবকিছুতে পোস্ট অ্যাক্টিভ, ঘটনা ঘটার পরে পুলিশ আসে। আমি এই জন্যই যেটা বলতে চাচ্ছিলাম যে এক্সটার্নাল ডিসইনফরমেশনকে যদি মোকাবেলা করতে হয়, সরকারের অনেক রোল আছে এখানে। 1 নম্বর রোল হচ্ছে মনিটরিং করা, যে কোথায় কি ঘটতেছে। আমি কালকের একটা উদাহরণ বলি। গতকালকে আমি এটা আমার সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিলাম যে বাংলাদেশ সরকারের, বর্তমান যে বাংলাদেশ সরকার আছে তার নানান ব্যক্তি এবং হচ্ছে ইস্যুতে বিদেশি একটা সংবাদ মাধ্যমে সিরিজ 5 আগস্টের পর থেকে অন্তত 20-এর বেশি আর্টিকেল প্রকাশ করা হয়েছে, যেগুলো লেখছেন অন্তত 8 জন ভুয়া লেখক, ভুয়া সাংবাদিক। এবং সেই ভুয়া লেখক, ভুয়া সাংবাদিকদের লেখা আর্টিকেল রেফারেন্স হিসেবে ইউজ করে ইউকের পার্লামেন্টারি, অল পার্লামেন্টারি গ্রুপকে সিরিজ ইমেইল করা হয়েছে যে বাংলাদেশের একজন উপদেষ্টার এই অপকর্ম, তাদেরকে মিসগাইড করা হয়েছে। আচ্ছা, মিসগাইড। এবং সেটা তারা প্রথমে আমলে নিয়ে নেয়। এরপরে সেইটা যখন তাদের কাছে কোনো কারণে ওদের একজন এমপি এটা সন্দেহ করে, এই রিপোর্ট, এই ব্যাপারগুলো নিয়ে ইনভেস্টিগেট করে, তারপরে গতকালকে গার্ডিয়ানে একটা রিপোর্ট আসে যে তারা কনক্লুশনে আসে যে বাংলাদেশের একজন উপদেষ্টাকে, বর্তমান সরকারের একজন উপদেষ্টার ব্যাপারে ডিসইনফরমেশন ছড়িয়ে সেইটা কোঅর্ডিনেটেড ওয়েতে ইউকের অল পার্লামেন্টারি গ্রুপকে ইমেইল করা হয় এবং প্রভাবিত করার চেষ্টা করা হয়। কিন্তু তারা তাদের ইন্টারনাল ইনভেস্টিগেশনে এটাকে যখন বুঝতে পারে যে এটা ফেক জার্নালিজম, তখন তারা এখন এই ইনফরমেশনটা আমরা জানতে পারতেছি প্রথমে হচ্ছে ইউকের কাছ থেকে। এবং এই যে ঘটনাগুলো চলতেছে গত কয়েক মাস ধরে, বাংলাদেশ সরকার কিন্তু এটা এক্সপ্লোর করতে পারে নাই, জানতে পারে নাই। এই যে মেকানিজম, যে মনিটর করা, যে কোথায় কি হচ্ছে, এক্সটার্নাল ডিসইনফরমেশন দিয়ে বাংলাদেশকে অস্থির করা কিংবা বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের, বাংলাদেশ, আমি এটা শুধু সরকার বলতেছি না, এই যে বাংলাদেশ মানে রাষ্ট্র বাংলাদেশকে আন্ডারমাইন করার জন্য যা করা হচ্ছে, সেটা যদি মনিটর করা না হয়, সেটা যদি ওয়াচ করা না হয়, তাহলে আপনি মেজার নেবেন কিভাবে? এই জায়গাটায়
আমি মনে করি মনিটরিং এর একটা ঘাটতির এই জায়গাটা আপনি দেখছেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাইফুল আলম চৌধুরী স্যার। আসতে চাই, দুইজন সম্মানিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন। আমরা যখন দেখি, আমি নিজেও আপনাদের সাথে আছি ছোটখাটো শিক্ষক হিসাবে, তো সেটি হচ্ছে যে আমরা যখন দেখি যে দুইটি বড় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও একটা অংশ এই গুজবের ঘটনা দ্বারা প্রভাবিত হয়, যে চল অমুক জায়গায় আয়, কোড আনকোড, তাহলে আসলে আমরা সাধারণ মানুষ কি আর দোষ দেওয়ার কিছু থাকে? দেখেন, এটা সে পুরান কথায় ফিরে যেতে হবে। আপনি মানে আমি এটুকু আপনাকে বোঝাতে যাচ্ছি যে আসলে আপনি গুজব বলেন বা ফেক ইনফরমেশন বলেন, এটা নিবেন কি নিবেন না, এটা সম্পূর্ণ দায়িত্ব আপনার। এটা রেসপন্সিবিলিটি ব্যক্তিকে নিতেই হবে। কারণ বাংলাদেশে এখন আমি 2018 সালে নির্বাচনের আগে সারা দেশব্যাপী একটা ট্রেনিং দিয়েছিলাম সাংবাদিকদেরকে। জি, তখন বলেছিলাম যে বাংলাদেশে আসলে উইদিন 1 থেকে 2 বছরের মধ্যে ফেক এই ইনফরমেশন ডিসঅর্ডার, এটা ভয়াবহতা বাংলাদেশে দেখতে হবে। এবং বাংলাদেশে এটাকে আপনি ডিসঅর্ডারের হিসাবেই দেখছেন? হ্যাঁ, এটা বলা হয় এই তিনটাকে মিস, ডিস এবং ম্যাল ইনফরমেশন আলাদা ভাগ করা হয় না। ভাগ করলে আপনি বিপদে পড়বেন। অনেকগুলো উদাহরণ আছে, সময় থাকলে বলবো, না হলে বলবো না, একটা দিয়ে বুঝতে পারবেন যে আমরা যাকে মিস ইনফরমেশন বলছি সেটার ভয়াবহতা যাকে ম্যাল ইনফরমেশন বলছি তার চেয়ে অনেক ভয়াবহ। এই ক্লাসিফিকেশনটা এখন আর করা হয় না। ইউনেস্কো নিজেই বাদ দিয়েছে। এটাকে বলা হয় একসাথে এখন ইনফরমেশন ডিসঅর্ডার। জি, সো বা বাংলায় বললে তথ্য বিশৃঙ্খলা, যাই হোক, যেভাবে করে। সো কিন্তু এইটার রেসপন্সিবিলিটি স্টেটের, এটা রেসপন্সিবিলিটি স্টেটের দায়িত্ব হচ্ছে মানুষকে শিক্ষিত করা, তাকে বোঝানো। ঠিক আছে, আমরা তো একসময় ভেজাল খাবার কথা, আপনার মনে আছে কিনা 90-এর দশকে বা 2000-এর সময় ইত্তেফাকের সিরিজ রিপোর্ট হতো, তারপর মানুষ সচেতন হলো। মানুষ তখন এই যে আমরা যে একসময় বাংলাদেশের মানুষ যে মেয়াদ উত্তীর্ণ খাবার পণ্য কিনতে হয় না এটা জানতো, এখন তো সে দেখে, ফেসবুকে দেখে। কেন কি? তাকে শিক্ষিত করা হয়েছে। এখন সে দেখে। একসময় কি ভ্যাটের রিসিপ্টটা মানুষ নিতে জানতো? এখন অনেকেই জোর করে, তাকে বোঝাতে হবে এটা তার নিজের জন্য প্রয়োজন। আপনি এইভাবে গ্রুপ করে অমুকে গুজব ছড়াচ্ছে, এইভাবে কোনো দেশে, আমি 3টা দেশে কাজ করে আসছি। কিন্তু স্যার এখানে হলো গুজবের তো আবার কাস্টমার আছে। এটা থাকবে, ভেজাল পণ্যের যেরকম কাস্টমার আছে। আমি সরি, মানে ক্লায়েন্ট শব্দটা বললে খুব ভালো হতো, কিন্তু বাস্তবতার ক্ষেত্রে কাস্টমারই বলছে। এটা থাকবেই। আপনি দেখেন, বন্যা যখন হবে তখন আপনার প্রথম কাজ হবে শক্তিশালী বিল্ডিংগুলোকে রক্ষা করা, যাতে দুর্বল বিল্ডিং থেকে মানুষ এসে ওখানে করা, তাই তো? তারপর বন্যার পানি যখন নেমে যাবে তখন আপনি ওইটা করবেন না। তাহলে সম্ভাবনার জায়গাটা একটু বলুন, যে এই গুজবের যে পরিস্থিতি আমরা দেখছি। আমার প্রশ্নটি হলো যে স্যার, সেটি হচ্ছে যে অবস্থা এখন আছে, এই নির্বাচন যত ঘনিয়ে আসবে এই প্রেক্ষাপটগুলো আরো বেশি ডালপালা মাল, সেই জায়গাতে কি ধরনের সম্ভাবনা তৈরি হতে পারে? বাংলাদেশ বিশ্বের গত লাস্ট 2016 পর থেকে বিশ্বের যেখানে যেখানে ফ্রি, ফেয়ার অ্যান্ড মানে ইনক্লুসিভ, ক্রেডিবল ইলেকশন হয়েছে, সেইখানে প্রথম মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট চ্যালেঞ্জ হচ্ছে আপনার এই ফেক ইনফরমেশন। যেটা যদি বাংলাদেশে সামনের নির্বাচন যেটা হয়ে বলছে সেটা যদি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয়, ইভেন 50 to 70% অফ ক্রেডিবল ইলেকশন হয়, তাহলে আমরা যে ভয়াবহতা লক্ষ্য করব। কারণ দেখেন, আমি শিশির অনেকগুলো রিসার্চ করেছি, তো ওখানে দেখা গেছে যে এই যে গত নির্বাচন, ইভেন যে নির্বাচনগুলো কোনোভাবেই ক্রেডিবল না, হ্যাঁ, মানে পুরোদমই প্রশ্নবোধক, সেই নির্বাচনেও যে পরিমাণ টাকা ইনভেস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে, তখন কিন্তু ফেসবুকের একটা কমিউনিটি স্ট্যান্ডার্ড ছিল, এখন তারা তুলে দিয়েছে। আপনি ডিসক্লেমার দিতে হয় না, আপনি একই নামে 1 লাখ ব্যক্তির ডিসক্লেমার দিচ্ছে পলিটিক্যাল। আপনি মজার বিষয় কি জানেন? আপনি এই যে পাঞ্জারি গাইড, তাকে বলা হচ্ছে ডিসক্লেমার দিতে। কারণ কি জানেন? সে স্বাধীনতা শব্দটা লিখেছে, এটা নাকি পলিটিক্যাল শব্দ, এটা হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদমের পয়েন্ট। এটার সাথে আমি 2বার ফেসবুকের সাথে ডিবেটও করেছি, হ্যাঁ। তো ফলে আপনি ফেসবুককে তো বাধ্য করতে পারবেন না, যেটা ইউএসএ করতে পারে না, ইভেন ইন্ডিয়াকে সেটা পেরেছে, কারণ ওখানে মার্কেটটা অনেক বড়। আমাদের বাংলাদেশে বার্থ রেটের চেয়ে আপনার ফেসবুকের গ্রোথ রেট বেশি, অর্থাৎ প্রতি মিনিটে যত শিশু জন্ম নেয় তার চেয়ে বেশি ফেসবুক ইউজার জন্ম নিচ্ছে। তো আপনাকে স্ট্যান্ডার্ড একটা পলিসি নিয়ে আগাতে হবে। আপনি এইভাবে গুজব, জাতিসংঘকে গুজব এনে, আমি জানি না, শিশিরের কাছ থেকে বা আমাদের কাছে, আমরা যারা ফ্যাক্ট চেকিং করি তাদের জাতিসংঘের অফিসগুলো নিয়মিত ফোন করে যে এইটা ফেক কিনে একটু চেক করে দেন। আপনি জাতিসংঘের কাছ থেকে কি হেল্প নেবেন? সেক্ষেত্রে করণীয় কি? করণীয় হচ্ছে আপনাকে সিস্টেমেটিক্যালি স্বল্প দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। আপনাকে
কিছুটা, যেমন এখানে কিন্তু মাঝখানে আমরা তুলেছিলেন, দেখেন বাংলাদেশের 5ই আগস্টের পরে সাংবাদিকতার একটা পরিবর্তন হয়েছে, অনেকগুলো পরিবর্তন, তার মধ্যে একটা হচ্ছে স্ট্যাটাস জার্নালিজম। আপনি ধরুন ওনার ফ্যান ফলোয়ার্স বেশি, উনি একটা স্ট্যাটাস দিচ্ছে, সেটাই উইদাউট এনি ভেরিফিকেশন উনি। তারপর ভয়ঙ্কর যেটা হচ্ছে, আপনি বিশ্বের যে কোনো ভালো মিডিয়াগুলো, যেগুলো আমরা বলছি যে বাংলাদেশে মেইন স্ট্রিম ইন্ডিয়ান মিডিয়াগুলো গুজব চালাচ্ছে, তাদেরও একটা রিপোর্টারদের জন্য, জার্নালিস্টদের জন্য সোশ্যাল মিডিয়া কোড অফ কন্ডাক্ট আছে। আপনি যেটা আপনার পত্রিকায় বা টেলিভিশনে ছাপাতে বা অনিয়ার করতে পারবেন না, সেটা কোনোভাবেই আপনি সেটা স্ট্যাটাসে আনতে পারেন না। বিকজ আমি সাইফুল আলম যদি আমি যদি আজকে আরটিভিতে কাজ করি, আমি আসলে আরটিভির ব্যানারে আসলে আমার মানুষ চিনে, আমি কিচ্ছু না, আপনাকে আরটিভির জন্য চিনে। দেখবেন 5ই আগস্টের পরে এক ধরনের সাংবাদিক তৈরি হয়েছে, নামের আগে সাংবাদিক লেখে, যাই হোক কবিদের মনে, আমি জানি না রবীন্দ্রনাথ কখনো নামের আগে কবি লিখতেন কিনা, হ্যাঁ, তো সাংবাদিক হতে হলে আমার সাংবাদিক নামের আগে লিখতে হবে, এটা কিন্তু তারা যেটা করছেন সেটা হচ্ছে যে ইনফরমেশনটা বলছে এটা গোয়েন্দা সংস্থার রিপোর্ট। আমি নিজেও দীর্ঘদিন সাংবাদিকতা করেছি, তো এরকম যারা আমার মতো ক্রাইম রিপোর্টিং করতো, প্রচুর মানে গোয়েন্দারা যেটা মানে ফিল্ডের যারা ওয়াচম্যান, তারা সাংবাদিকদের কাছ থেকে ইনফরমেশন নেয়, সেটা তার বসকে পাঠায়, কারণ তারা ডিউটি, বস সেটা প্রাইম মিনিস্টার দপ্তরে পাঠায় বা হেডকোয়ার্টারে পাঠায়, সেটা আবার ঘুরে সাংবাদিকের কাছে আসে, টোটালি আনভেরিফাইড, একটা সিঙ্গেল সোর্স থেকে নেয়া। সেটা ধরেন আপনি একটা গোয়েন্দা সংস্থার রিপোর্ট, মানে এই যখন দশা, তখন দুর্দশা তো হবেই। আপনি কি করছেন? আপনি জেনে শুনে মানুষের ক্ষতি করছেন। কিভাবে? একটা গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছেন এখানে 10 জন লোক জড়িত, আসলে একটা সিঙ্গেল সোর্স থেকে তো দেখা যাবে 8 জন লোক জড়িত, বাকি 2 জন এর ধারে কাছেও নাই। যেটা আপনি বলছিলেন মিডিয়া ট্রায়াল, আমি বলছি এটা মিডিয়া ট্রায়াল না, আমাদের এখানে হচ্ছে মিডিয়া কনভিকশন। আমি আসলে কনভিক্ট করে ফেলছি, আমি রায় দিয়ে দিচ্ছি। ট্রায়াল হলে তো হিয়ারিং হতে হবে, হিয়ারিং হচ্ছে না। তো যেটা হচ্ছে, ওই সাংবাদিক, উনি তো অনেক ফ্যান ফলোয়ার, উনি বিখ্যাত সাংবাদিক, উনি লিখে দিলেন গোয়েন্দা সংস্থার রিপোর্ট পাওয়া গেছে, অথবা ভিডিও ক্লিপ পাওয়া গেছে, যে ভিডিও ক্লিপের ফার্স্ট অংশ উনি ভিডিও হয়নি, সেকেন্ড অংশ হয়েছে বাংলা সিনেমার মতো, পুলিশ আসছে, নায়কের হাতে ছুরি, এর মধ্যে ভিলেন চলে গেছে। তাহলে হচ্ছে কি, যেই 2 জন লোক নিরাপরাধ, তাদের সোশ্যাল লাইফটা চলে যাচ্ছে। আমি একটা সিম্পল আপনার ঘটনা বলি। 5ই আগস্টের পরে একটা গোয়েন্দা সংস্থার ডিজি চেঞ্জ হয়েছেন, নতুন ডিজি আসছেন। জি, আগের ডিজির আপনার ওনার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে ওনার স্ত্রীর, এবং ওনার বিদেশ যাত্রা স্থগিত করেছে। তারা বিদেশে যাওয়ার পরে ই করেছে না, দেশে ছিল। পরের দিন নতুন ডিজির ছবি দিয়ে হেডলাইন হচ্ছে, অমুক সংস্থার সাবেক কর্মকর্তার, সাবেক চিফের এবং স্ত্রীর স্থগিত করেছে এবং বিদেশ যাত্রা ব্যাংক অ্যাকাউন্টে স্থগিত করেছে। পরের দিন ওনার বাচ্চা স্কুলে গিয়েছে, বন্ধুরা কেউ ওর সাথে কথা বলে না, ইউ আর দ্য সন অফ কিলার। ওনার ওয়াইফ অফিসে গিয়েছেন, কলিগরা কথা বলেন না, হচ্ছে একদিন আগে চিত্র ছিল ভিন্ন। তো আপনি তো ক্লেম করছেন আপনি অনেক জাদ্রেল সাংবাদিক। আপনি একজন ডাক্তার যদি ভুল করে একটা রোগী মারা যায়, একজন সাংবাদিক যদি ভুল করে পুরো পরিবার শেষ হয়ে যায়, এবং বছরের পর বছর। এবং যেটা হবে, এটা ডিজিটাল যুগ, এখন আপনি ভিসার জন্য যাবেন, আপনাকে কোনো তথ্য জিজ্ঞেস করবে না, অনলাইনে আপনার নাম সার্চ দিয়ে আপনাকে কিছু কিওয়ার্ড দিয়ে আপনাকে সার্চ করবে। এই ডিজিট তো সামনে রিটায়ারমেন্টে যাওয়ার পর কোনো দেশে ভিসা হবে না, সামনে আরো ভয়াবহ অবস্থা। ডক্টর রেজওয়ানা করিম সিনিকদা, শেষের দিকে আমরা যাচ্ছি, কি মনে হয় এই অর্থে বলছি যে সামনে কি অপেক্ষা করছে? না, সামনে তো আসলে নতুন নতুন প্রতিদিনই আমরা জানি না যে কালকে কি অপেক্ষা করছে। আমি যে কথা বলেছিলাম, সোশ্যাল মিডিয়াতে সকালে উঠে দেখতে হয় যে আজকের ইস্যু কি, এবং ওটা নিয়ে আমাদের পুরা রাষ্ট্র কথা বলা শুরু করে। এটা একটা অসুস্থ চর্চা। একটা রাষ্ট্রের মিডিয়া, একটা রাষ্ট্রের মানে গুরুত্বপূর্ণ পদাধিকারী যারা আছে, বিশ্বাস করবেন কাকে? যেমন আরেকটা কথা বলি, এটার দায়টা কিন্তু আমাদের সিস্টেমেটিক ডিফল্টের জন্য। ইনস্টিটিউশন যখন আপনার ব্রোকেন হয়ে গেছে, মিডিয়া ইনস্টিটিউশন যখন ব্রোকেন হয়ে গেছে, অথরিটি যখন ব্রোকেন হয়ে গেছে, আপনি যখন কমিউনিটি জার্নালিজম শুরু করেছেন, মোবাইল নামক অস্ত্রটা দিয়ে যখন আপনি যে কেউ যে কোনো সময় যখন করে দিতে পারছেন, ঠিক সেই সময় থেকেই কিন্তু আমাদের এই সমস্যাটা তৈরি হয়েছে। আপনি দেখবেন যে রাস্তায় কে কাকে, এর আগে আপনি এটাও দেখেছেন যে 2015 ঘটনা, 11 ঘটনা, সেটা আপনার সামনে চলে আসছে। তাহলে এই যে এতগুলো ডট যে আছে, এই ডটটাকে আপনি যদি সর্ট আউট করতে চান, তাহলে আপনাকে দেখেন, আমরা জানি, আমরা ফুকো পড়েছি, তাই না, যে রাষ্ট্রের নজরদারিত্ব, কিন্তু এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছি, এখন বলতে হয়, হে মহান রাষ্ট্র, আপনি দয়া করে নজরদারিত্ব দাঁড়িয়ে দেওয়া সম্ভব? আমরা তো কমা সেমিকোলন দিয়ে চলছি, রাজনীতি প্রেক্ষাপট সবকিছুতে দাঁড়িয়ে একটা দিতে হবে। দাঁড়িয়ে দেওয়া কি সম্ভব? দাঁড়িয়ে দেওয়াটা তো খুব জরুরি, কেউ তো দায়িত্ব নিচ্ছে না। এবং এখানে যে দেখুন, এটা এই যে ভাইরাল সিনড্রোম,
দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। আমাকে এটার কোনো প্রয়োজনীয়তা তো নাই এখানে। প্রত্যেকটা মানুষ, আমরা শুনেছি যে আগে শুনতাম যে যারা থাকে, আপনি একটা আলোচনার টপিকে থাকার জন্য আপনি নিত্য নতুন সচেতনভাবে এক একটা করে ইস্যু তৈরি করেন, যে ইস্যুতে আপনাকে প্রত্যেক জায়গায় জায়গায় দেখতে পাওয়া যায়। এই বাস্তবতাতে আপনি কিভাবে করবেন? এখানে যেটা লাস্ট এটাই বলতে চাই যে এই পুরো প্রক্রিয়াটার সাথে একটা সোশ্যাল সাইকোলজি যুক্ত, সামাজিক মনস্তত্ত্ব, যে কারণে এটাকে ডিসঅর্ডার বলা হচ্ছে, যে যেটা স্যার বলার চেষ্টা করছেন। এই সোশ্যাল সাইকোলজিটাকে আমাদের গড়ে ওঠাটাই এরকম, গড়ে ওঠার প্রক্রিয়াটার মধ্যে এই জায়গাতে তো অসুবিধা থাকলে তো নানা ধরনের অবস্থা তৈরি হবে। শুভ কিবিরা ভাই, জবাবদিহিতার প্রসঙ্গে আনা যায় কিভাবে? প্রথম কথা, এখন এটা তো আমরা স্বীকার করলাম যে গুজবের একটা অর্থনীতি আছে, গুজবের একটা রাজনীতিও আছে এবং গুজবের একটা গজবও আছে। তো সুতরাং আমি আসলে দৃষ্টিটা দিতে চাই আমাদের রাজনীতিবিদদের কাছে, কারণ আমি মনে করি বাংলাদেশে একটা ভয়ঙ্কর বিপদসংকুল পথ পার হচ্ছে। একটা হচ্ছে তার রাজনীতি, তার অর্থনীতি, তার এই নতুন জেনারেশনের কর্মসংস্থান, এগুলোর ব্যাপারে আমাদের অনেক ধরনের বিপদ সামনে আছে। আমরা একটা 16-17 বছরের পেইনকে অতিক্রম করে একটা সুস্থিরতার দিকে যেতে চাই, একটা স্ট্যাবিলিটির দিকে যেতে চাই। সেখানে আমাদের রাজনীতিবিদরা, নতুন রাজনৈতিক পক্ষ, পুরাতন রাজনৈতিক পক্ষ, কাউকেই আমার ঠিক রেসপন্সিবল মনে হচ্ছে না। আপনি খেয়াল করলে দেখবেন যে একই দলের, বড় দল ছোট দল, একই দলের একটা বক্তব্য তিনজন তিনভাবে দিচ্ছেন এবং নিজেদের মধ্যে কোনো সমন্বয় নাই, নিজেদের মধ্যে কোনো আলোচনা নাই, এবং 3 রকম বক্তব্যকে আপনি 3ভাবে ভাগ করতে পারেন। তো সামনে এই যে ডিজিটাল মিডিয়ার কথা আমরা বলছি, আমরা তো এটার মধ্যে আছি, এর বাইরে যারা আছেন, দেশে বিদেশে ইউটিউবার যারা আছেন, তারাও তো আমাদেরকে নানাভাবে প্রভাবিত করছেন। তাদেরকে তো আমরা আমাদের আইন পদ্ধতি দিয়ে বন্ধ করতে পারবো না। আমি মনে করি যে এই পরিস্থিতিকে যদি আমরা মোকাবেলা করতে না পারি, সামনের দিনে সবচেয়ে বিপদে পড়বেন রাজনীতিবিদরা দুভাবে। ইলেকশন যত কাছাকাছি আসবে, উইচ হান্টিং শুরু হবে। আজকে যারা খুব সুশীল কথা বলছেন, তারা ভাবছেন যে তারাও তো এদের শাসন করেছিলেন, না সেই হুরহুর আর থাকবে না। না না না, ঠিক আছে, ওই যে বিবেকের কথা এখন বলছেন, তো আপনি আপনার আমলনামা বের হবে ভিডিও ফুটেজ সহ, কি বলেছিলেন, জি পত্রিকার হেডিং কিভাবে হয়েছিলেন, আপনার শাসনামলের রেকর্ড আছে। আবার নতুন যারা কথা বলছেন তাদেরও নানা রকম রেকর্ড, এই যা বলেছেন এতদিন সেগুলোও সামনে আসবে। সাধু সাবধান হবে। হ্যাঁ, সুতরাং একটা বড় বিপদ তাদের সামনে। এই জন্য রাজনীতিবিদরা যদি নেতৃত্বটা ঠিক মতো দিতে না পারেন, দায়িত্বশীলতা। এখানে আমার একটা প্রশ্ন করার খুব ইচ্ছা আপনার আলোচনা শুনে। আমাদের দেশে রাজনৈতিক আকাশে যত মেঘ জমেছে, রাজনীতিবিদরা তারা দেখেছে যে কোনো না কোনো ভাবে সেই মেঘকে তারা দূরে, পাশে সরিয়ে, পিছনে কাটিয়ে দিতে পেরেছে। এবারও কি সেটি সম্ভব হবে কিনা? কাটিয়ে দিতে পেরেছে আপনি কিভাবে বলেন? কাটিয়ে দিতে পারলে আমাদের সমস্ত ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো তো শাস্তি পেয়েছে। শাসন করার পরে তো তাদের বিদেশে থাকতে হয়েছে। আদৌ সেটা কি তারা মনে করে কিছু? সেটা অন্য আলোচনা। তারা মনে না করলে আরেকটা বিষয় আছে যে আমাদের রাজনীতি একটা ট্রানজিশন পিরিয়ডে দাঁড়িয়ে আছে। এখানে আপনি দেখবেন একটা ওল্ড জেনারেশন আর নিউ জেনারেশনের একদম একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছে। আমাদের বড় দলগুলোর যারা বড় নেতা, তাদের দেখবেন এই নির্বাচনই শেষ নির্বাচন, অথবা এই নির্বাচনেই তাদের পরবর্তী উত্তরাধিকারের হাতে তুলে না দিতে পারলে তাদের রাজনৈতিক ব্যাটন তাদের কনস্টিটিউয়েন্সিতে নিয়ে যাওয়ার লোক পাওয়া যাবে না। সুতরাং একটা ট্রানজিশন পয়েন্টে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। 2, আমরা যারা কথা বলছি, আমাদের কথার আপনি গত 6 মাস আগে থেকে যত নির্বাচন আসবে, আমাদের কথাও চেঞ্জ হতে দেখবেন। কারণ আমরাও আমাদের কনস্টিটিউয়েন্সিতে নিজের অবস্থান ঠিক করার জন্য যারা রাজনীতি করতে চান, তারা তাদের ওই অবস্থান দেখে পজিশন বদলাতে শুরু করবে। ঘটনা পরিবর্তন হলে ব্যাখ্যাও পরিবর্তন হবে। সুতরাং আমি যে জায়গাটা বলতে চাই, একটা বিপদ তো আমাদের আছে। এই বিপদকে মোকাবেলা করতে হলে রাজনীতিবিদদের দায়িত্ব নিতে হবে। রাজনীতিবিদরা যদি দায়িত্ব না নেন এবং একই কথা 3 জন 3 রকম ভাবে বলতে শুরু করেন, তাহলে ওই যে একটা খুব পুরাতন কথা ছিল না, যে আমি তো ভুলে গেলাম, এক কবিতা 3 জন লিখলে যা হয়। হ্যাঁ, আপনার যদি দেবালয় পুড়ে যায়, নগর পুড়লে দেবালয় থাকবে না। সুতরাং বিপদ এখনো সবার সামনে আছে এবং রাজনীতিবিদরা কেউ যদি, আমি আপনার আলোচনা যদি বুঝে থাকি, কেউ যদি মনে করে বিপদটা তার, আমার না, তাহলে এটাও ভুল ভাববে সে। কারণ আপনি তো দেখেছেন যে গত 16-17 বছর সবচেয়ে নিপীড়িত তো রাজনীতিবিদরাই হয়েছেন। জি, অসংখ্য ধন্যবাদ। শিশির ভাই, কিছু আশার কথা শুনান। আশার কথা আসলে কি বলবো এইসব বিষয়ে? ভালো থাকতে পারি কিভাবে ভাই? আচ্ছা, ভালো থাকার বিষয় হলো যে আমরা সাধারণ মানুষের জায়গা থেকে যদি আমি বলি, তাহলে প্রথমত হচ্ছে যে কোনো ধরনের পলিটিক্যাল ক্রাইসিস আমরা সামনে আসতেছে এবং আমরা এখন একটা পলিটিক্যাল ক্রাইসিসের মধ্য দিয়েই যাচ্ছি। তো এই সময়ে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে অথবা মেইন স্ট্রিম মিডিয়ার বাইরে যে কোনো সোর্স থেকে নিউজ কনজিউম করতে গেলে সেটা অবশ্যই আগে আমাকে একটা সন্দেহের
কি সামনে নিয়ে আসা যে আমি যে কোনো কিছুকে সন্দেহ করব, বিশেষ করে যদি সেটা পলিটিক্যাল অথবা আদর্শ ইডিওলজিক্যাল মানে রাজনৈতিক অথবা আদর্শিক কোনো বিষয় হয়। এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে মিডিয়ার জায়গা থেকে আমাদের যদি এই একটা পয়েন্ট আমি জাস্ট একটু কি করে বলা যে আমরা এই মুহূর্তে বলতেছি যে আমরা ফ্রি স্পিচের একটা অবাধ ফ্রি স্পিচ ভোগ করার চেষ্টা করতেছি, যে আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এই বিষয়গুলো নেই, আমাদের উপর সরকারি ডিরেক্টলি ইম্পোজ করা সেন্সরশিপ নাই। কিন্তু এইটা একটা দিক থেকে ভালো, আরেকটা দিক হচ্ছে আমরা যখন অবাধে কথা বলতে শিখবো তখন আমার কথা বলার, অবাধে কথা বলার বা যে কোনো বিষয় অবাধে শেয়ার করার ব্যাপারে আমার যে লিটারেসি সচেতনতা যে আমি কোনটা সেটি যাতে আমরা বজায় রাখি, আমরা যাতে অর্জন করতে পারি বজায় রাখি। শিশির ভাই, ধন্যবাদ। আমরা একটু শেষ মন্তব্য শুনবো ডক্টর সাইফুল আলম চৌধুরী, খুব সংক্ষেপে ভাই। এখন আমি যেটুকু বলে শেষ করবো সেটা হচ্ছে সরকারকে কিছু শর্ট টার্মিক উদ্যোগ নিতে পারে। হ্যাঁ, ফ্যাক্ট চেকিং করবে, ফ্যাক্ট চেকিং বা ভেরিফিকেশন করবে, কিন্তু জনগণকে সচেতন করার জন্য বিশেষ করে যেই সমস্ত উদ্যোগ মাধ্যমে সবচেয়ে বেশি আপনার ফেক ইনফরমেশন ছড়াচ্ছে সেটা হচ্ছে ধরেন ফটো কার্ড। সিম্পলি জনগণকে, আপনি বিটিভি আছে, আপনি টেলিভিশনগুলো আছে, আপনি পত্রিকাগুলো আছে, আপনি খুবই কম টাকায় কম খরচে সরকারের ইজিলি জনগণকে সচেতন করা যায়, খুবই সম্ভব। আপনি একটা ফটো কার্ড শেয়ার করার আগে প্রথমে থামবেন, কেবে চেক করবেন, খুবই জনগণের জন্য খুবই ইজি। সাইদ আব্দুল্লাহ, যে আলোচনা চলছিল আমি বলবো যে রাজনৈতিক সংকট সবসময় রাজনীতি দিয়েই কাউন্টার করা উচিত, কারণ রাজনীতি দিয়ে ঠিক না করে যদি আপনি ভিন্ন কোনো পন্থার দিকে যান তখন আবার কিন্তু গুজবের তো আসলে ধর্মীয় পাঠ আছে, রাজনীতির পাঠ আছে, সাংস্কৃতিক পাঠও আছে। সবচেয়ে বড় কথা বর্তমানে যারা গুজব ছড়ায়, গুজবের রাজনীতি নিয়ে কথা হচ্ছিল, গুজবের অর্থনীতি নিয়ে কথা হচ্ছিল, এইটা বর্তমান সময়ে যেটা দেখি বট আইডি ক্রিয়েশন এবং এইটার মাধ্যমে নিজেদেরকে অন্যদেরকে ম্যানিপুলেট করার যে যাত্রা, এটা তো পলিটিক্যাল ওয়ে। এবং এই জায়গাটাকে দূর করার জন্য আমার কাছে যেটা মনে হয় মেইন স্ট্রিম মিডিয়ার অনেক বড় একটা ভূমিকা আছে, যেটা আলোচনায় আসলে আরো সুবিধা হতো। মানুষ কেন এই একটু বলুন তো ভাই, আমাদের দেশের মেইন স্ট্রিমের মিডিয়া কি আসলে কি করতে পারে? মেইন স্ট্রিমের মিডিয়া আমি 15 বছরের সাথে যদি তুলনা করি ওই জায়গা থেকে না, শুধু বাদ না, কয়েকটা জিনিস আসতে হবে। মানুষ কেন সোশ্যাল মিডিয়ার দিকে তথ্যটা নিচ্ছে? যখন শাহরিয়ার আলম বলবে হাঙ্গেরি আমাদের দেশের করোনার টিকা নিচ্ছে, প্রত্যেকটা মিডিয়া এইটা খুব ফলাও করে প্রচার করলো, তখন পরের বার কি ওই মিডিয়াগুলোর পর আস্থাটা থাকবে? এটা তো করোনার ভেতরে হয়েছে। বর্তমানে আমার কাছে যেটা মনে হয় এই মিস ইনফরমেশন ডিসইনফরমেশন কাউন্টার করার সবচেয়ে বড় জায়গাটা হলো মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো আছে, তারা যদি তাদের সংবাদের মাধ্যমে বায়াসনেস কাটিয়ে উঠতে পারে, অটোমেটিক অনেক সংকটের জায়গাটা। অসংখ্য ধন্যবাদ সাইদ আব্দুল্লাহ, অসংখ্য ধন্যবাদ ডাক্তার রাকিব আল হাসান। কি বলবেন? আচ্ছা, ওই আমি কিবরিয়াবের কথা বলতে চাই, আমরা কোনো অস্থিরতার মধ্যে পড়বো কিনা এই গুজব, ওনার সাথে আমি একমত। সেটা হচ্ছে কি যেন সবচেয়ে বড় দায়টা লাইবিলিটি আসলে পলিটিশিয়ানদের, এবং সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত তারা হওয়ার সম্ভাবনা বেশি। তারা কি নিচ্ছে আপনার কাছে? তারা নিচ্ছে না। এবং ধরেন আপনার হচ্ছে কি গুজব ছড়িয়ে সবচেয়ে বেশি লাভবান আলটিমেটলি ডিরেক্টলি আর ইনডিরেক্টলি সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি পলিটিশিয়াল পার্টি, সবচেয়ে বেশি লুজার তারা। এবং এই জন্য সবচেয়ে বেশি আমাদের বড় শিক্ষণীয় পার্ট হচ্ছে এনসিপির জন্য, কারণ হচ্ছে কি তাদের রাজনীতিক যে বলটা এটা পুরোপুরি সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। আপনি যদি দেখেন তাদের ফেসবুকে পোস্টে লাইক পরে এখন 8 লাখ 10 লাখ করে, কিন্তু যখন তারা জনসংখ্যার লোক ডাকে তখন 100 লোক 200 লোক হয় না। তারা যদি এটা বুঝতে না পারে আলটিমেটলি, এবং তারা যেহেতু ধরেন এই রাজনীতিটা সবকিছু সমাধান ফেসবুকে কেন্দ্র করে গড়ার চেষ্টা করছে। আপনি ওই স্নিগ্ধাপা বলছিল গতকাল যে সার্জিসকে তিনি প্রশ্নটা তো তাদের ইনহাউস আলোচনা করতে পারতেন, তখন তিনি আবার চিঠির যুগে ফিরে গেলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। তো সুতরাং আমাদেরকে আসলে এই মিডিয়া কেন্দ্রিক, বিশেষ করে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক তো আসলে রাজনীতি হয় না, এবং সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক একটা রাষ্ট্র চলতে পারে না। তো সেই জায়গা থেকে আমাদের মূল গভর্নমেন্টকে আসলে সেই জায়গাটা রোল এই মুহূর্তে ইন্টেরিয়াম টাইমে মূল গভর্নমেন্টকে রোল প্লে করা উচিত। আর পরবর্তীতে হচ্ছে কি ধরেন আজকে একটা পলিটিক্যাল পার্টি এখানে কিছু করে সে সুবিধা আদায় করছে, দুদিন শেষে তারপরে তো এটা আসবে। আরেকটা জিনিস হচ্ছে কি শুধুমাত্র শুধু এক পলিটিক্যাল পার্টি আরেক পলিটিক্যাল পার্টি ঘায়াল করার জন্য এটা করে, ব্যাপারটা আসলে তা না। নিজ পলিটিক্যাল পার্টি কিন্তু করে, কারণ হচ্ছে ধরেন আমাদের দেখবেন বিশেষ করে নারীদের প্রতি একটা, কিন্তু আমাদের এখানে তো ভাই বিপদে ফেলার রাজনীতি বেশি, গুজববাদ থেকে শুরু করে টাকা ছড়িয়ে, তাই না? যে অন্যকে বিপদে ফেললাম আমি খুশি থাকলাম, কিন্তু ওই বিপদ যে একসময় আমার ঘরের দিকে আসবে, আমার উপরেই পুনরাবৃত্তি ঘটবে, এই বোধোদয় যদি একটা গণতান্ত্রিক রাজনীতির দেশে যদি না হয় তাহলে আসলে হবে কি? এটা কি হবে? অচিরে হবে না। তাহলে সামনে হতে যাচ্ছে কি যে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন ডিসেম্বরে, আপনি আবার প্রশ্নটা একটু শুনে রাখি ভাই, সেটা নির্বাচন ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে না জুনে বা কবে, সেই বিষয় নিয়ে তো রাজনৈতিক দল আজকেও কিবরি ভাই বলছিলেন, আমরা গণমাধ্যমে শুনলাম বা আলোচনাটা পড়লাম, সেটা হচ্ছে যে বিএনপি বলছে এখনো তার স্পষ্ট হতে পারছে না। এই অস্পষ্টতা থেকে সরকারের উপরে চাপ, প্রশ্নটা আপনি ভালো করে একটু শুনবেন দয়া করে, এই অস্পষ্টতা থেকে সরকারের উপরে চাপ তৈরি করার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলো যদি কোনো আমাদের দেশীয় বাস্তবতায় কোনো রাজনৈতিক কৌশলের পথে হাঁটে তাহলে কি অবস্থা দাঁড়াতে পারে? অবস্থা হচ্ছে ধরেন এই মুহূর্তে যদি আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, এবং আমাদের গত 15 বছর ডক্টর ইউনূস কিন্তু আসলে গত 15-16 বছর তিনি ড্যামেজগুলো কন্ট্রোল করার চেষ্টা করছেন। তো আসলে ধরেন আমরা যে একটা মিনিমাম ক্রাইটেরিয়া দিয়ে আগাচ্ছি, বিশেষ করে যদি আমরা দেখেন আমাদের, আমি খুব
মানে ওদেরকে ক্রেডিট দিতে চাই, আমাদের রমজানে বিশেষ করে জি, আমাদের জি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা এবং আমাদের লোডশেডিংটা নিয়ন্ত্রণ করা। জি। তো তারা অন্য সেক্টরগুলো তো তারা আসলে করতেছে, তারা কিন্তু আসলে ধরো আমাদের ইনফ্লেশন রেটটা কমাচ্ছে। তো আসলে যদি আমাদের মধ্যে এই গুজবের ডালপালার কারণে বিভক্তি তৈরি হয়, তখন আসলে কি এই ইন্টারিম গভর্নমেন্টটা হ্যাম্পার্ড হবে এবং আলটিমেটলি যদি কোনো অস্থিরতা তৈরি হয় এবং কোনো অদৃশ্য শক্তি এখানে যদি খেলে ফেলে, কোনো একটা আন্ডারগ্রাউন্ড গেম খেলে ফেলে, তখন হচ্ছে কি আমরা আসলে বিপদে আমি আর কিছু সময় একটু সময় যেহেতু পারছি, সাইদাবুল্লাহ আপনার কাছে আসতে চাই। এই যে নির্বাচন নিয়ে যদি নতুন করে যে গুজবের প্রেক্ষাপট, সরকারকে উপরে চাপ তৈরি করা, এই প্রসঙ্গগুলোতে যদি হাঁটলে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কোন পথে হাঁটে, অতীত অভিজ্ঞতা তো আমাদের জানা আছে, কি হতে পারে? সাম্প্রতিক সময়ে আমার কাছে মনে হচ্ছে যত অস্থিরতা দেখছেন গুজবের, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ক্ষেত্রে ইয়াং যারা রাজনীতিবিদ আছেন তাদের কথা এবং মুরব্বী যারা আছেন, প্রত্যেকটা জায়গায় সংকটটা শুরু হলো ইলেকশন কবে হবে। জি। এবং এই পয়েন্টে কারো কারো কথা শুনলে মনে হয় শেখ হাসিনার টোনের সাথে যে ইলেকশনের দরকার নাই, আবার কারো কারো কথা শুনলে মনে হয় যে ইমিডিয়েটলি ইলেকশনটা দরকার। এই জন্যই যখন রূপরেখার কথাটা আসছে, আমার কাছে মনে হয় ফিক্স যদি এইরকম একটা টাইম ফ্রেমটা চলে আসে যে এই ডিসেম্বর জুন না, ডিসেম্বরেই হবে, তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধানটা হয়ে যাবে। তবে ইলেকশনই শুধুমাত্র একটা কথা না, রাজনৈতিক দলের অতীতের যে ধরনের অপকর্মগুলো ছিল তারা সেটাকে রিমোর্স ফিল করে কিনা এই ব্যাপারটা আনাটা যেমন জরুরি, একই সাথে যে ধারা রাজনীতি চলেছে সামনের দিনে এই রাজনীতি চলাটা উচিত না। আবার এট দ্য সেম টাইম আমাদের মতো বয়সী যারা আছেন তারা কথায় কথায় অন্যদেরকে যেভাবে অপদস্থ করেন যেন আমরাই সবকিছু জানি, এই ব্যাপারটা অনেক ক্ষেত্রে অনেক দৃষ্টিকটু লাগে। তার কারণ আমাদের অনেকের কাজের মাধ্যমেও নতুন কোনো কিছুর রিফ্লেকশনটা আসে না। নতুনরা যে কথা বলছে সেক্ষেত্রে রাজনীতির নতুন বন্দোবস্ত এবং এই ধরনের গুজব বা অপসংস্কৃতি থেকে রাজনীতির প্রেক্ষাপটকে দূরে রাখার, তারা নিজেরা দূরে থাকবে, এরকম দৃষ্টান্ত কতটা দেখছেন? না, প্রথম কথা হলো যে আমাদের এখানে রাজনীতি নিয়ে যে সমস্ত বিপর্যয় ঘটেছে সেগুলো রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার ফলে। 111 এসছে, রাজনীতি দলগুলো ব্যর্থ হয়েছে বলে এটা হয়েছে। আবার শেখ হাসিনা 15 বছর স্বৈরশাসন করতে পারছে, রাজনীতি ব্যর্থ হয়েছে বলে। সুতরাং রাজনীতিকে রাজনীতির পথে থাকতে হবে, এটা যদি ব্যত্যয় হয় আবার বিপর্যয়ের মধ্যেই যেতে হবে। আবার জি, সাবিল আলম চৌধুরী, যে নির্বাচনে যে কথাটা হচ্ছিল, কেন প্রশ্ন হচ্ছে, আপনি দেখেন 2008 সালে আমরা কভার করেছিলাম, আবার 1990 সনে নির্বাচনী রোডম্যাপ বলতে 10টা সুনির্দিষ্ট বিষয়ের টাইমলাইন দিতে হয়। আপনি একটারও দেন নাই, তাহলে যদি আপনি এখনো শুরু করেন, এখনো 1.5 বছর লাগবে এই 10টা কাজ সম্পন্ন করতে, এখনো 1.5 বছর লাগবে। তাহলে কেন যেই রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতা আছে তারা কেন বিশ্বাস করবে যে আপনার কথা যে ডিসেম্বরে নির্বাচন যোগ করবেন আপনি? এখনো রোডম্যাপ ঘোষণা করলে, রোডম্যাপ মানে স্পেসিফিক 10টা কাজ লাগে, সেটা দরকার, কিন্তু 1.5 বছর লাগবে এত কি স্পেসিফিক 1.5 বছরই লাগবে? আমি বলি আপনাকে, প্রথম কথা, আপনি ভোটার তালিকা করছেন না, সেই ভোটার তালিকা তো ম্যাচিউর হতে হবে। ম্যাচিউর মানে আপনাকে ভোটার আইডি কার্ড দিতে হবে। এখন যে ভোটার তালিকাটা করছে সেটা কাজ শেষ হবে জুনে, সেটা আপনি ভোটার আইডি কার্ড পাবেন আগামী বছরের মার্চে। আগামী বছরের মার্চের আগে নতুন ভোটাররা ভোট দিতে পারবে না। ইলেকশন কমিশনের কিন্তু একটা স্পষ্ট বক্তব্য আছে যে তারা ডিসেম্বরের ভিতরে ইলেকশন করতে পারবে। এই নিয়ে গত এই আলোচনাটা শেষ করতে পারলো না, পরে একদিন শুনবো। সিনিকদাপা ম্যাডাম কি শেষ? না, আমি শুধু এতটুকুই বলবো যে দেখেন, মানে গুজবের সাথে এমন হচ্ছে সকাল বিকাল আপনারা মারা যাবেন, কালকে সকালবেলায় যে আমাদের এখান থেকে কেউ মারা যাবে না সেটারও কোনো গ্যারান্টি নেই। সো আমাদের ইলেকশনের ক্ষেত্রে এটা সত্যিকার অর্থে কতগুলো পার্টিকুলার মিডিয়ার ক্ষেত্রে সিলেক্টিভ হওয়া উচিত। জি, শিশির ভাই একেবারে ছোট এক কথা বললে যে আমাদের এই সামনের যে ইলেকশন আসতেছে, বিশেষ করে এই সময়টাকে কেন্দ্র করে আমাদের ন্যাশনাল একটা ক্যাম্পেইন ডিসইনফরমেশন মোকাবেলায়, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা কনসেনসাস, ফ্যাক্ট চেকার বা সাংবাদিক বা সরকার না, এটা রাজনৈতিক দল হোক এবং সবকিছু, সব ধরনের সোসাইটি, সব স্টেকহোল্ডারদের মিলে একটা ক্যাম্পেইন আমাদের হওয়া উচিত, যেটা ডিসইনফরমেশন ব্যাপারে সচেতনতা তৈরি করবে এবং সেটা কিভাবে মোকাবেলা করা যায় সেটা নিয়ে কাজ করবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রিয় ডাক্তার, ওষুধ থাকবে, গুজব থাকবে, গুজব এটা সামলাতে হবে। এখন মোট কথা হচ্ছে গুজবের মেডিসিন কি ভাই? গুজবের মেডিসিন হচ্ছে কি আমাদের পলিটিক্যাল অ্যাকোমোডেশন লাগবে, আমাদের সবার মধ্যে অ্যাকোমোডেশন লাগবে, আমাদের সবাইকে মিলে এটাকে ভ্রমণ করতে হবে এবং আমাদের যেন ছড়াতে না পারে, সবার সে বিষয়ে ঐক্যমত হতে হবে। এবং ঐক্যমত হওয়ার কারণে হচ্ছে কি আমরা যদি পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক্যাল যদি অ্যাকোমোডেশনটা তৈরি হয় তাহলে হচ্ছে কি আসলে এটা কত বেশি ডালপালা ছড়াতে পারবে না। ক্যান্সারটা আপনার ফার্স্ট স্টেজে থাকবে, ফার্স্ট স্টেজ থেকে আপনাকে রিমুভ করতে পারবে, প্রিভেন্ট করা খুব সহজ হবে অবশ্যই। এবং একটা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হবে এবং মানুষ যে বাংলাদেশ এবং রাজনীতি দেখতে চায় সেটা প্রতিষ্ঠা করা সম্ভব ডেফিনেটলি, এবং আমাদের বাংলাদেশকে একটা উদীয়মান শক্তি হিসেবে আমরা খুব শীঘ্র তাহলে। অসংখ্য ধন্যবাদ। এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা শেষ করতে চাই। আজকের অনুষ্ঠানে যারা সম্মানিত আলোচক হিসেবে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং বরাবরের মতো যে যেখান থেকে বসে আজকের এই দীর্ঘ সময়ের অনুষ্ঠান দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।